সব চুক্তিতে রাজি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। শুধু আমার মায়ের অপারেশন আর ছোট বোনের বিয়ের খরচের টাকা আপনাকে দিতে হবে। সব ক্ষেত্রে রাজি, কিন্তু তানুষা তোমাকে মা বলে ডাকতে হবে। আর তার সময় মাত্র 1 মাসের মধ্যে যদি তানুষা ওর আপন মায়ের জায়গায় তোমাকে বসাতে পারে, তাহলে আমি এই কাজগুলো করব। আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এই কাগজগুলোতে সাইন করে দাও। কিসের কাগজ? চুক্তির কাগজ। যদি তোমাকে 1 মাসের মধ্যে তানুষা মা হিসেবে গ্রহণ না করে, তাহলে তুমি না চাইলেও আমাদের ডিভোর্স হয়ে যাবে। আপনার মেয়ে তানুষার জন্য তো একটা আম্মু দরকার। অন্তত তানুষার মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়ে করেন প্লিজ। আমাকে আপনার স্ত্রীর অধিকার দিতে হবে না, আমি শুধু তানুষার দেখাশোনা করব। আমাকে এই অধিকারটা দেন প্লিজ। যা হবার নাই তা নিয়ে কেন বারবার ডিস্টার্ব করতে থাকেন? তানুষা ওর আপন মাকে ছাড়া আর কাউকে মা ডাকে না। আমি কথা দিতেছি, তানুষা আমাকে মা বলে ডাকবে। যদি না ডাকে তখন কি করবেন? বলছি তো ডাকবে। আমার নিজের উপর বিশ্বাস আছে, তানুষা আমাকে মা বলে ডাকবে, কথা দিলাম আপনাকে। তানুষার জন্য হঠাৎ করে আপনার এত দরদ উঠলো কেন? তানুষার কোনো মায়ের দরকার নেই। ওর বাবাও আমি, ওর মাও আমি। আমি তানুষাকে সব স্নেহ মমতা দিয়ে বড় করব। প্লিজ আপনি আর আমাকে এভাবে বিরক্ত করবেন না। যদি তানুষার কিছু হয়ে যায় তাহলে ক্ষমা করতে পারবেন নিজেকে? ছোট বাচ্চা মেয়েকে আপনি কি করে ওকে লালন পালন করবেন? প্লিজ আমাকে বিয়ে করেন, আমি শুধু তানুষার দেখাশোনা করব। আমার মেয়েকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর যদি শুধুমাত্র দেখাশোনা করতে চান, তাহলে আমাকে বিয়ে করতে হবে কেন? আপনি চাইলেও আমাদের অফিসের চাকরিটা ছেড়ে তানুষাকে দেখাশোনার চাকরিটাও নিতে পারেন। চাকরি নিলে তো তানুষা আমাকে মা বলে ডাকবে না। আর তাছাড়া আপনি যে কোনো সময় আমাকে চাকরি থেকে বিদায় করে দিবেন। বুঝতে পারছি আপনি কি চান। দেখুন, যা হবার তা নয়, কোনো দিনও হবে না। আজকের বার আপনাকে যেন কোনোদিন আমার বাড়ির আশেপাশে না দেখি। মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছি, তখনই আম্মা এসেছে। সৌরভ, মেয়েটা কে? আম্মাকে বলা যাবে না যে এই মেয়ে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আম্মা আবার ওকে ভিতরে নিয়ে আসবে। জানি না, কিন্তু মনে হয় মাথা সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। মাথার স্ক্রু ঢিলা বুঝলাম, কিন্তু তোর কাছে কেন এসেছে? তখনই কলিং বেলের শব্দ শুনতে পেলাম। আম্মা দরজার দিকে গেছে, আমি সিঁড়ির দিকে হাঁটা দিয়েছি। তখনই মা ডাক দিয়ে বলে, সৌরভ, লয়ার সাহেব এসেছেন। আমি লয়ার সাহেবের কাছে গেলাম। হ্যাঁ মিস্টার রাব্বি, বলেন কেন এসেছেন? মিস্টার সৌরভ, আপনার স্ত্রী রিপা তানুষাকে নেয়ার জন্য কোর্টে মামলা করেছে। এই সেই কোর্টের চিঠি। আগামী মাসের 10 তারিখে কোর্টে তানুষাকে নিয়ে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। দেন চিঠিটা পড়ে বলি। কিন্তু রিপার সাথে তো আমার লিগ্যাল ডিভোর্স হয়ে গেছে, আর রিপা তো বিয়েও করেছে। তাহলে সে এখন তানুষাকে নিতে যাচ্ছে কেন? হয়তো আপনাকে আরও কষ্ট দিতে চাই। আপনার হাতে মাত্র 28 দিন সময় আছে। এই 28 দিনের মধ্যে তানুষার মায়ের ভূমিকা পালন করার মতো একটা মেয়ে লাগবে। মায়ের ভূমিকা পালন করার জন্য মেয়ে লাগবে কেন? কারণ কোর্টে তানুষার মা হিসাবে একজনকে লাগবে। ঠিক আছে, আপনি যান। রাব্বি চলে গেছে। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। তানুষা এসেছে, আমি তানুষার দিকে তাকিয়ে আছি। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল আমার মেয়ে। আমি ওকে হারাতে পারবো না। বাবাই চলো, আমাকে স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ আসছি। আমি চোখের পানিতে মুছে তানুষাকে নিয়ে বেরিয়ে পড়েছি। হঠাৎ করে রূপার কথা মনে পড়লো। তানুষাকে স্কুলে দিয়ে অফিসে গেলাম। গিয়ে দেখি রূপা বসে আছে। আমি ওকে বলিস আমার কেবিনে আসতে। আসবো স্যার? হ্যাঁ এসো। সকালে রোজ আমাদের বাড়ি থেকে ঝামেলা করো কেন? এই নাও চিঠি। কিসের চিঠি? তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কিন্তু কেন স্যার? প্লিজ এমনটা করবেন না। আমার ছোট ভাই বোন, অসুস্থ মা ঘরে, চাকরিটা চলে গেলে আমাদের বেঁচে থাকতে কষ্ট হবে। যদি চাকরি করো তাহলে একসাথে 2টা কাজ করবে কি করে? তানুষের মায়ের অধিকার তোমাকে দিব, কিন্তু তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে। সেই চুক্তি মেনে আমাকে বিয়ে করতে রাজি আছো তুমি? সব চুক্তিতে রাজি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। শুধু আমার মায়ের অপারেশন আর ছোট বোনের বিয়ের খরচের টাকা আপনাকে দিতে হবে। সব ক্ষেত্রে রাজি, কিন্তু তানুষা তোমাকে মা বলে ডাকতে হবে। আর তার সময় মাত্র 1 মাসের মধ্যে যদি তানুষা ওর আপন মায়ের জায়গায় তোমাকে বসাতে পারে, তাহলে আমি এই কাজগুলো করব। আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এই কাগজগুলোতে সাইন করে দাও। কিসের কাগজ? চুক্তির কাগজ। যদি তোমাকে 1 মাসের মধ্যে তানুষা মা হিসেবে গ্রহণ না করে, তাহলে তুমি না চাইলেও আমাদের ডিভোর্স হয়ে যাবে। যদি 1 মাসের মধ্যে তানুষা তোমাকে মা হিসেবে গ্রহণ করে, এরপর তুমি কোনোদিনও নিজে সন্তান নিতে পারবে না। তারপর হলো তানুষা তোমাকে মা হিসেবে গ্রহণ না করে, তাহলে তোমার মা আর তোমার বোনের জন্য কোনো রকম খরচ আমি বহন করব না। রূপা কিছুটা থমকে গেছে, চিন্তা করছে। কি, নিজের বিশ্বাস কোথায় গেল? আমার বিশ্বাস আছে, দেন কাগজ, আমি সাইন করে দিচ্ছি। রূপা সাইন করে দিয়েছে। ঠিক আছে, তুমি এখন এক কাজ করো, সন্ধ্যায় তোমাকে নিয়ে বিয়ে করবো কাজী অফিসে। রূপা আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবে? আজকেই বিয়ে?
হ্যাঁ, কোনো সমস্যা হবে? বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। গায়ে হলুদ, বন্ধুরা আসবে বাড়িতে, অনেক মেহমান আসবে। এসবের পর আমার বর গিয়ে আমাকে গিয়ে আনবে। এত সময় আমার কাছে নেই, তুমি যাও। আর শোনো, অফিসে কাউকে কিছু বলার দরকার নেই, কথাটা যেন মনে থাকে। যদিও তোমার মধ্যে কোনো কিছু লুকানো থাকে না। রূপা চলে গেছে, আমি কাজ করছি। দুপুরে গিয়ে তানুষাকে বাড়িতে দিয়ে এসেছি। রূপা কেমন একটা চিন্তায় আছে। কাছে গিয়ে বলি, রূপা চলো। কোথায়? কাজী অফিসে। রূপা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, চলো। হ্যাঁ চলেন। দুজনে বেরিয়ে এসেছি। গাড়িতে করে রূপাকে নিয়ে কাজী অফিসে এসেছি। আমার দোস্ত জুয়েল আর রবিনকে ফোন করে আগেই বলেছি। মিস্টার রাব্বিকে বলেছি কাজী অফিসে থাকার জন্য। আমরা পৌঁছালাম কাজী অফিসের সামনে। রূপা নাও, এখানে কিছু গহনা আর নতুন কাপড় আছে, এগুলো পরে নাও। রূপা আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে তো চলবে না, যাও এখন। রূপা গিয়ে ফ্রেশ হচ্ছে। এর মধ্যে কাজী সাহেব সব কিছু লেখালেখির কাজও শুরু করেছে। রূপা কাপড় পরে বউ সেজে বসেছে। বাহ, অনেক সুন্দর লাগছে রূপাকে। কাজী সাহেব, বর কনে দুজনে এসেছে। কোথায় সাইন করতে হবে বলেন? কনের পরিচয় আগে দেন। রূপা তার সব পরিচয় দিয়েছে। নেন, এখানে সাইন করে দেন। আমি আর রূপা দুজনে সাইন করে দিয়েছি। বিয়েটা সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে গেলাম। রূপাকে নিয়ে গাড়িতে উঠেছি। ও রূপা আমার দিকে তাকিয়ে আছে। রূপাকে নিয়ে রূপাদের ভাড়া বাড়িতে গেলাম। এখানে আসলেন কেন? তোমার মা আর তোমার ছোট ভাই বোনকে নিয়ে এসো। কিন্তু কেন? দরকার আছে। রূপা গেছে আর আমি গাড়িতে বসে আছি। প্রায় ঘন্টাখানেক পরে রূপা ওদের সবাইকে নিয়ে এসেছে। গাড়িতে বসতে বলো ওদের সবাইকে। রূপার মা আর ভাই বোনদের গাড়িতে বসে আছে। আমি গাড়িটা চালাচ্ছি। কিছুক্ষণ পর রূপা বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? নামো সবাইকে নিয়ে। এখানে নামবো কেন? কথা কম বলো, নামো। আমি নিজেও নেমে গেলাম। রূপার মা আর ভাই বোনকে নিয়ে নেমেছে। তখন রিফাত এসেছে। স্যার, সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে, নেন চাবিটা। ঠিক আছে, যাও। রূপার পরিবারের সবাইকে নিয়ে একটা ফ্ল্যাটে গেলাম। রূপা, আজ থেকে তোমার মা, বোন, ভাই এরা এই ফ্ল্যাটে থাকবে। রূপার মায়ের সাথে রূপা কথা বলছে। রূপার মা বিয়েটা মেনে নিতে পারছে না, কিন্তু রূপা অনেক বুঝিয়ে বলেছে পরে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ওদের তর্ক বিতর্ক হচ্ছে। আমি বাইরে চলে এসেছি। কিছুক্ষণ পর রূপা এসেছে মন খারাপ করে। রূপা, এবার চলো। রূপাকে নিয়ে গাড়িতে করে বাড়িতে আসলাম। বাড়িতে ঢুকতে মা বলে, সৌরভ, মেয়েটি কে? রূপা আমার বউ। আজ থেকে রূপা এই বাড়িতেই থাকবে। এক এক করে বাড়ির সবাই চলে এসেছে। আপু, ভাইয়া, ভাবি, দোলা ভাই। বাবা মনে হয় এখনো আসেনি বাড়িতে। বিয়ে কবে করেছিস? আজকেই। রূপা মাকে গিয়ে সালাম করে নাও। রূপা মাকে গিয়ে সালাম করলো। মেয়েটির পরিচয় কি? এত কিছু জানি না, বাস আজ থেকে রূপা এই বাড়িতেই থাকবে। ওর নাম রূপা, আমার স্ত্রী। আর কিছু জানার দরকার নেই। রূপা ও আমার আপু। ওর পাশে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, আর এরা ভাইয়া ভাবি। এখন চলো আমার সাথে, বলে রূপার হাত ধরে টানতে টানতে রূপাকে উপরে নিয়ে আসলাম আমার রুমে। একটা কথা বলার ছিল। থাক, বলতে হবে না। তোমাকে বাড়িতে যে কারণে আনা হয়েছে সেই কাজটা ঠিক মতো করবে। তানুষাকে সব স্নেহ, মায়া, মমতা দিয়ে মায়ের জায়গাটা দখল করাবে। এই ঘরটা আমার, কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করবে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি। যেদিন অধিকার পাবো সেই দিন নিজের মতো করে সাজবো। আমি কিছু বলিনি, না বলে ওয়াশরুমে চলে গেছি। ওয়াশরুমে এসে দেখি রূপার হাতে তানুষা কামড় দিয়ে ধরে রাখছে, আর রূপা চিৎকার দিচ্ছে জোরে জোরেই, কিন্তু তানুষা কামড় ছাড়ছে না। তানুষা, কি করছো? আমি তানুষাকে ছাড়িয়ে নিলাম। রূপার হাতে দাঁতগুলো ডেবে গেছে, কিন্তু তার রক্ত বেরোচ্ছে। রূপা তো কান্না ভেজা চোখে তানুষার দিকে তাকিয়ে আছে। এরপর যদি আর কোনো দিন বলো তুমি আমার মা, তাহলে ওই সুন্দর গালে জোরে কামড় দেবে, যাতে করে তোমাকে বিশ্রী দেখায়, আর কেউ তোমাকে তখন পছন্দ করবে না। তানুষা আমার কোলের উপর থেকে নেমে চলে গেছে। রূপার দিকে তাকিয়ে আছে আমি। তোমার বিশ্বাস মনে হয় কিছুটা কমেছে, তাই না মিস রূপা? তানুষা আমাকে মা হিসেবে মেনে নিবে। আর আমি আপনাকে কেন বিয়ে করছি সেটার কারণ জানতে চাইলেন না মিস্টার সৌরভ? বিয়ে করেছে তোমার মায়ের অপারেশন আর বোনের বিয়ের খরচের জন্য। না, আসল কারণটা তাহলে শুনুন। যখনই রূপা কথাটা বলেছে আমি রূপার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। আপনার একটা মেয়ে থাকা সত্ত্বেও আপনাকে বিয়ে করেছি কারণ আমি কোনোদিন মা হতে পারবো না, তার জন্যই। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেবেন কি নেবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাকে বর হিসেবে এক্ষুনি মেনে নিচ্ছি না। আমাকে বর হিসেবে মেনে নিতে হবে না, আর আমি তোমাকে বউ করে রাখার জন্য বিয়েটা করিনি। যে কারণে তোমাকে বিয়ে করেছি সেটা ঠিক মতো করো। একটা কথা, তুমি মা হতে পারবে না কেন তার কারণটা জানতে পারি? জেনে কি হবে? ঠিক আছে, বলা লাগবে না। তখনই সে দেখি রূপা ডলি নিচে পড়ে যাচ্ছে। আমি গিয়ে রূপাকে ধরলাম। রূপা, কি হয়েছে তোমার? রূপা কোনো কিছুই বলছে না। যেদিকে ওর হাত দিয়ে রক্ত পড়ছে তানুষার কামড় দেওয়ার জায়গাটা থেকে। রূপাকে খাটের উপর শুয়ে দিয়ে ড্রয়ার থেকে তোলা মলম নিয়ে এসেছি। প্রথমে ওর হাতের রক্তটা মুছে মলম লাগিয়ে দিলাম। রূপা শুয়েছে, আমি একটু বাইরে গেলাম। সৌরভ,
তুমি নাকি তোমার অফিসের পার্সোনাল সেক্রেটারি যে মেয়েটা ছিল সেই মেয়েকে বিয়ে করেছো। আমি কিছু না বলেই চুপ করে চলে যাচ্ছিলাম। তখন আমার বোন আমার হাত ধরে বলে, সৌরভ, কি হলো, চলে যাচ্ছিস কেন? আর ভাবি যা বলছে তা কি সত্যি? সত্যি মিথ্যা জেনে কি করবে? হ্যাঁ, রূপা আমার পার্সোনাল সেক্রেটারি ছিল। আর আমার বিয়ে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? তুই বিয়ে করবি সেটা আমাদের বলতি, আমরা ভালো ফ্যামিলির মেয়ে দেখে তোকে বিয়ে করিয়ে দিতাম। এর আগের বিয়েটাও নিজের ইচ্ছে করেছিস, পরে কি হলো, তোকে ছেড়ে চলে গেছে। আর গেছে তো গেছে, সাথে আমাদের সবাইকে কত ঝামেলায় করে গেছে। আমি কি বলেছি তোদের ঝামেলা নিতে? আর তাছাড়া আমার জীবনটা আমার মতো করে সাজাতে দে। তখনই বাবা এলো। সৌরভ, তোর জীবন তোর মতো করে সাজিয়েছিলি, তার বিনিময়ে কি হলো? আমাদের সবার মান সম্মান নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা, পরিবারের একজন কষ্টে থাকলে বাকি মানুষগুলোরও খারাপ লাগে। তোর জীবনের সাথে আমাদের ফ্যামিলির সবার জীবন জড়িয়ে আছে। বাবা এসেছেন, তাহলে শুনেন, আপনার আদরের ছোট ছেলে বিয়ে করে আজকে বউ নিয়ে বাড়িতে এসেছে। সৌরভ, বিয়ে করেছিস, আমাদের একটুও জানানো দরকার ছিল না তোর? এর আগে বিয়েটা নিজের ইচ্ছেই করেছিস, তাও আমি মেনে নিয়েছি তোর মায়ের মুখের দিকে তাকিয়ে। এখন আবার নিজের ইচ্ছে বিয়ে করেছিস। বিয়েটা করা জরুরি ছিল তাই করেছি। কি এমন জরুরি যে বাড়ির কাউকে না জানিয়ে চুপচাপ বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে চলে আসতে হবে? তখনই আম্মা এলো। কি হলো, এসে শুরু করে দিয়েছেন? নেন মিষ্টি মুখ করেন, নেন। মানে কিসের মিষ্টি খাবো? সৌরভ বিয়ে করেছে, নেন মিষ্টি মুখ করেন। মা মিষ্টি এনে বাবাকে খাইয়ে দিতে যাচ্ছে। আম্মা, বাবার তো ডায়াবেটিক্স আছে। আমি জানি, তোকে বলতে হবে না। তখনই তানুষ এসে বাবাকে জড়িয়ে ধরেছে। সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে। তখনই তানুষা বাবাকে বলে, দাদু ভাই, তুমি জানো আজকে একটা নতুন মেয়ে এসেছে। মেয়েটি বলে আমার মা, আমি ওকে মা বলে ডাকতে। দাদু ভাই, আমার মা তো আছে, তাই না দাদু ভাই? তাহলে আমি অন্য একটা মেয়েকে মা বলে ডাকবো কেন? হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিক বলেছো। আচ্ছা দাদু ভাই, আম্মু কবে আসবে আমার কাছে? বাবাই শুধু মিথ্যা কথা বলে আম্মু আসবে আসবে, কিন্তু আম্মু আসে না। আসবে দাদু ভাই, তোমার আম্মু কাজে গেছে, কাজ শেষ হলে চলে আসবে। তানুষ অনেক খুশি হয়ে বাবাকে আদর দিয়ে মায়ের সাথে চলে যায়। সৌরভ, এভাবে আর কতদিন মিথ্যে বলবো? রিপার সাথে কি তোর কোনো যোগাযোগ আছে? রিপার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তখন এসে দেখি রূপা নিচে নেমে আসছে। বাবা রূপাকে দেখে বলল, রূপা, তুমি এখানে কেন? বাসা যাওনি এখনো? এই মেয়েটাকে সৌরভ আজকে বিয়ে করেছে। ওর নজর এতটা খারাপ হয়ে গেছে যে পার্সোনাল সেক্রেটারিকে বিয়ে করে ফেলছে। আত্মীয় স্বজনদের কাছে এখন মুখ দেখানো কষ্টদায়ক হয়ে যাবে। বিয়ে করতে মন চাইছে আমাদের বলতি, আমরা বড় লোক আর ভালো কোনো ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করাতাম। সৌরভ, তুই কি সত্যি রূপাকে বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, রূপাকে বিয়ে করেছি। কিন্তু আমি যতদূর জানি তুই রূপাকে একটু সহ্য করতে পারিস না। আর তুই কিনা রূপাকে বিয়ে করেছিস। রূপা তোমাকে কি সৌরভ ভয় দেখিয়ে বিয়ে করেছে? না স্যার, কোনো ভয় দেখায়নি। আমাদের দুজনের ইচ্ছেতে বিয়েটা হয়েছে। তোমাদের দুজনের ইচ্ছে হলেই তো হবে না, আমাদের সবার ইচ্ছে মতো থাকা দরকার। বড়লোক ছেলে দেখেছে, বিয়েটা করে নিয়েছে, তাই না? হ্যাঁ, ঠিকই বলছো। প্রিয় পরিবার, সবাইকে বলছি, রূপাকে যদি আপনাদের বউ হিসেবে মানতে সমস্যা হয় তাহলে বলে দেন, আমি চলে যাব রূপা আর তানুষাকে নিয়ে। তাও এত কথা জবাব দিতে পারবো না। ঠিক আছে, আমি রূপাকে মেনে নিলাম। আর রূপা, তোমাকে বলি শোনো, সৌরভের সাথে তুমি কতদিন সংসার করতে পারবে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হলে আগে আমাদের সবার মন জয় করে নিতে হবে। এটা কি তুমি পারবে? রূপা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। তখনই রূপা বলে, আপনার দোয়া থাকলে আমি পারবো। তখনই বাবা হাসি দিয়ে চলে যায়। ভাবি ভাই আর আপু দুলা ভাইয়ের তেমন পছন্দ হয়নি বাবার সিদ্ধান্তটা। মা এসেছে তানুষাকে নিয়ে। তানুষা খেতে চাচ্ছে না। তখনই রূপা গিয়ে মাকে বলে, আমার কাছে খাবারগুলি দেন, আমি তানুষাকে খাইয়ে দিচ্ছি। তুমি পারবে? আমাকে পারতে হবে, দেন। মায়ের হাত থেকে প্লেট টেনে আমার কাছে এসেছে। তখন রূপা আমাকে বলল, আচ্ছা তানুষের মা তানুষাকে কি বলে ডেকেছে? কেন, তুমি জেনে কি করবে? দরকার আছে বলেন। ছোট মা বলে ডাকে। তখনই রূপা তানুষাকে ছোট মা বলে ডাক দিয়েছে। তানুষা দাঁড়িয়ে গেছে। আমি রূপার দিকে তাকিয়ে আছি। ছোট মা, খাবার খেয়ে নাও, এরপর আমি তোমাকে সুন্দর সুন্দর পরীর দেশের গল্প শোনাবো। তখনই তানুষা কাছে এসেছে। আমি অবাক হয়ে তাকিয়েছি তানুষার দিকে। তানুষা কাছে আসতেই রূপা হাঁটু গেড়ে ওকে খাইয়ে দিতে যাবে। তখনই তানুষা রূপার হাতে প্লেটটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আমাকে ছোট মা বলে একমাত্র আমার মামুনি ডাকতে আর আমার বাবাই, এছাড়া কাউকে ডাকার অধিকার দেয়নি। তানুষা আমার কাছে এসে বলে, বাবা এসো, আমরা ঘুমাবো। আগে খাবার খাবে, এরপর ঘুমাবে, এসো আমার সাথে। আমি তানুষাকে সাথে করে নিয়ে ওকে কিছু খাবার খেয়ে দিয়েছি।
তানুষাকে সাথে করে রুমে নিয়ে গেলাম। তানুষার পাশে শুয়েছি। কিছুক্ষণ পর রূপা আসে। আমি ঘুমাবো কোথায়? রুমে অনেক জায়গা আছে, শুয়ে পড়ো। তখন রূপা এসে আমার পাশে শুয়েছে। আমি কিছু বলিনি, চোখে ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তানুষা আমাদের দুজনের মাঝে শুয়েছে। তানুষা তো ডান পাশে শুয়েছিল, তাহলে মেয়েটা মাঝে আসলো কেন? বুঝতে আর বাকি রইল না। যখন রূপার দিকে চোখ গেছে, সেই দেখি রূপার মুখে কলমের কালি দিয়ে সারা মুখে এঁকে বেঁকে রাখছে। রূপার দিকে তাকে আমার হাসি পাচ্ছে। রূপা চোখ মেলে দেখে আমি হাসছি। হাসছেন কেন? আয়নার চেহারাটা দেখে এসো। রূপা ওটা আয়নার সামনে গিয়ে জোরে চিৎকার দিয়ে একটা হাসি দেয়। আমি তো অবাক হয়ে গেলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেছি। এক এক করে বাড়ির সবাই এসেছে। সবাই যার যার মতো করে নাস্তা শেষ করেছে। রূপা, তানুষা কোথায়? ওই তো তানুষা আসছে। আমি বলি কি, আজ থেকে তানুষার দেখাশোনার সব দায়িত্ব আমাকে দিয়ে দেন। আজ থেকে আমি তানুষাকে স্কুলে নিয়ে যাব, আপনি অফিসে চলে যান। তুমি তানুষাকে দেখাশোনা করবে মানে? তানুষা তো তোমাকে একদম সহ্য করতে পারে না। তোমার হাতে তো এখনো দাঁতের দাগ গুলি আছে। মেয়ে তার মাকে তো কামড় দিবেই, তাই না? ছোট লোকদের সবার তর্ক করবে। সৌরভ, আমি বলে দিচ্ছি, এই মেয়েটা কখনো তানুষার মায়ের জায়গা নিতে পারবে না, বরং তানুষা ওর মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ, ভালোবাসা বাড়বে, তবে সেইটা আমার জন্য। আপনি অফিসে যান, আমি তানুষাকে দেখে রাখবো। তখনই তানুষা আসে। বাবাই, আমি রেডি, চলো স্কুলে যাব। হ্যাঁ চলো। রূপা তুমিও চলো, তানুষার স্কুলটা তুমি চিনে আসবে। রূপাকে সাথে নেওয়ার কথা বলাতেই তানুষা কিছুটা মন খারাপ করে। আমি তানুষাকে কোলে নিলাম। রূপা আমাদের সাথে আসে। রূপা আর তানুষা দুজনে পিছনে বসেছে। কিছুক্ষণের মধ্যে স্কুলের সামনে এসেছি। তানুষা নেমে চলে যেতেছিল, তখন রূপা তানুষাকে কাছে নিয়ে জোর করে গেলে আদর করে দেয়। আজকের মধ্যে কিছু বললাম না, আর আপনার সস্তা আদর আমার লাগবে না। কথাটা বলে আমাকে আদর করে তানুষা চলে যায়। রূপা, তুমি বাড়িতে যাও, আমি অফিসে যাচ্ছি। কি করে যাব? আমার কাছে তো কোনো টাকা নেই। নাও টাকা, রিক্সা করে চলে যাও। রূপা হাতে টাকাটা দিয়ে ঘুরতে যাব, তখন একজনের সাথে ধাক্কা লাগে। আর ওনার হাতের কিছু কাগজপত্র ছিল, সবগুলো মাটিতে পড়ে যায়। সরি, আমি তুলে দিচ্ছি। কাগজগুলো তুলে যেই হাতে দিব, তখনই তো আমি শখে গেলাম। তুমি এখানে কেন? আমার দ্বিতীয় স্ত্রী পিছনে দাঁড়িয়ে আছে, আর আমার প্রথম স্ত্রী সামনে। যদি আমার প্রথম স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে 1 বছর আগেও, ডিভোর্সের পর এই প্রথম আমার প্রথম স্ত্রী রিপার সামনে দাঁড়িয়েছি। পেছনে আমার দ্বিতীয় স্ত্রী রূপা দাঁড়িয়েছে। রিপাকে দেখে আমি থমকে গেছি। রিপা, তুমি এতদিন পর তানুষা স্কুলের সামনে কেন এসেছো? তানুষা তোমার মেয়ে নয়, তানুষা আমার মেয়ে। আমি আমার মেয়েকে দেখতে এসেছি। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর ডিভোর্সের পর সন্তানরা বাবার কাছে থাকে, তারা বাবার পরিচয় বড় হয়। আর তাছাড়া তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি তানুষার কথা ভুলে যাও। আমার মেয়ের কথা আমি ভুলে যাব তুমি কি করে ভাবলে? বরং তুমি তানুষার কথা ভুলে যাও। সামনে মাসের 10 তারিখে আমার মেয়েকে আমি নিয়ে যাব। সেটা সময় বলে দেবে তানুষা কার কাছে থাকবে। তানুষা আমার মেয়ে, আমি ওকে আজ এত বছর যাবত আগলে রেখেছি। তুমি তো সব সময় তোমার নিজের স্বার্থের কথা চিন্তা করেছো, নিশ্চয় এখন তানুষাকে তোমার স্বার্থের জন্য কাছে নিতে চাচ্ছ। আমি স্বার্থপর? বরং স্বার্থপর হলে তুমি। তোমার সাথে পরিচয় হওয়াটা আমার বড় ভুল ছিল, আর সবচেয়ে বড় ভুল করেছি বাবা মায়ের কথা না শুনে পালিয়ে তোমাকে বিয়ে করে। বিয়েটা করতে কে বলেছে? বরং তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে, যদি আজকের মধ্যে বিয়ে না করি তাহলে তুমি বিষ খেয়ে না হয় গলায় রশি দিয়ে মরে যাবে। তখন তোমার জীবন বাঁচানো আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। সেদিন মরে গেলে আজ এতটা যন্ত্রণা তৈরি হতো না। বিয়ের আগে জানো ময়নাটিয়া সব পাখির নাম ধরে ডাকছো। বিয়ের আগে কত গিফট, প্রতিটা দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করনি। এমনকি আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকে তো গিফট কিনে আমাকে দিতে, ওদের শুভেচ্ছা জানাতে। যেই তোমাকে বিয়ে করেছি তুমি একদম কিপটে হয়ে গেছো। এমনকি বন্ধের দিনে তোমার ঘুম শেষ হয় না। আমি ঘুমিয়ে থাকলে তো তোমার জন্য ভালো হতো, তোমার পেয়ারের আশিকের সাথে লটর পটর করতে পারতে। যখন আমার ব্যবসা লস পজিশনে চলে গেছে, তখন তুমি আমার সাথে খারাপ আচরণ করতে আরম্ভ করলে। মা বাবা সহ বাড়ির প্রতিটা মানুষের সাথে খারাপ আচরণ করতে, আর সারাক্ষণ ঝগড়া করতে। তোমার বাড়িটা মানুষের বাড়ি নাকি ওটা একটা চিড়িয়াখানা বললে ঠিক হবে? মুখ সামলিয়ে কথা বলো। তখন তো তুমি বলেছিলে তোমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ, আর এখন চিড়িয়াখানা বলছো? তুমি তো মানুষের সাথে মিশতে জানো না, সারাক্ষণ একা একা নাগরের সাথে ফোনে কথা বলতে জানো। তোমার মতো মেয়ের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে তানুষার জীবনটা আমি নষ্ট করতে চাই না। তোমার কাছে তানুষাকে রেখে তোমার মতো বানাতে চাই না, অহংকারী বদমেজাজি। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। তখন পিছন থেকে রূপা বলে ওঠে, তানুষাকে নিয়ে যেহেতু আপনাদের এত সমস্যা, তাহলে কারো কাছে রাখতে হবে না। তানুষাকে আমার কাছে দিয়ে দেন, আমি ওকে নিজের মতো করে মানুষ করব। আর তানুষা আমারও মেয়ে,
আমি ওকে নিজের মতো করে বড় করব। আপনারা দুজনে তানুষার জন্য যথেষ্ট নন। তানুষা আপনার মেয়ে হতে যাবে কেন? আর আপনি কে এখানে এসে তানুষাকে নিজের মেয়ে বলে দাবি করছেন? এই যে আপনার এক্স স্বামী আল মোহাম্মদ সৌরভ, উনি আমার বর্তমান স্বামী। শুধু বর্তমান নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামী থাকবে। তানুষা ওনার মেয়ে হলে এখন তো আমি ওনার স্ত্রী, সেই ক্ষেত্রে তানুষা আমার মেয়ে। তার মানে তুমি আবার বিয়ে করেছো? নিশ্চয়ই গরিব ঘরের কোনো মেয়ে টিয়া হবে, টাকার অভাবে বিয়ে বসতে পারে না, তাই হয়তো তোমাকে বিয়ে করেছে। শোনো মেয়ে, তুমি তো বলছো সারা জীবন সংসার করবে। হ্যাঁ, সারা জীবন, এমনকি তানুষাকে বিয়ে দিয়ে নাতিপুতি দেখা পর্যন্ত। হাসালে। শোনো, তানুষাকে বিয়ে দিবে কি করে? তানুষাকে তো আগামী মাসের 10 তারিখে আমার কাছে নিয়ে আসবো, তবে তুমি সৌরভের সাথে সংসার করতে পারবে। তবে তোমার নিজের শখ, ইচ্ছা আর আনন্দ সব মাটি দিতে হবে। তোমার কোনো মূল্য থাকবে না। সৌরভ যা বলবে সব মাথা পেতে নিতে পারলেই ওর সাথে সংসার করতে পারবে। তুমি কোথাও যেতে চাইলেও কোথায় নিয়ে যাবে না, বরং তোমাকে হাজারটা কথা শুনিয়ে দিবে এই বদ মেজাজি মানুষটা। আমাকেও হাসালেন, তবে আমি আমার অধিকার আদায় করে নিতে জানি। আর হ্যাঁ, তানুষা আমার মেয়ে, আমার কাছে থাকবে, আর কারো কাছে যাবে না। ঠিক আছে, আমিও দেখবো। রে স্কুলের দিকে যাচ্ছে। রিপা, তুমি স্কুলের ভিতরের দিকে যাচ্ছ কেন? রিপা একটা মুচকি হাসি দিয়ে বলে, স্কুলের ভেতরে কেন যাব? তার কৈফত তোমাকে দিব নাকি? তানুষা তো এমনিতেই আমাকে ভালোবাসে, আর এই বাকি দিনগুলো তানুষার সাথে সময় কাটাবো, দেখবো তানুষা কি করে তোমার কাছে থাকতে চায়। বলে রিপা চলে যায়। যখন স্কুলের গেটের সামনে গেছে তখন স্কুলে ঘন্টা পড়েছে আর গেট বন্ধ করে দিয়েছে। রিপা দারুণের সাথে কথা বলছে। এদিকে আমি মোবাইল বের করে তানুষা প্রিন্সিপালকে ফোন করে বলি যেন তানুষের সাথে কাউকে দেখা করতে না দেয়। এই নেন আপনার টাকা, আর আমাকে বাসায় দিয়ে আসেন। তোমাকে আমি বাসা নিয়ে যাবো মানে? তুমি কি বাচ্চা মেয়ে যে রাস্তায় হারিয়ে যাবে? রিক্সা করে একা একা চলে যাও। বলছি না একা যেতে পারবো না। আপনি সাথে নিয়ে এসেছেন, আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন। ওইদিকে রিপার দিকে চেয়ে দেখি রিপা চলে যাচ্ছে তার গাড়ি করে। আমি নিয়ে যেতে পারবো না। তখনই চেয়ে দেখি রূপা গিয়ে গাড়িতে বসে পড়েছে। আমি গিয়ে গাড়িতে বসলাম। রূপা নিজের সিট বেল্ট বেঁধেছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে বাড়ির সামনে নিয়ে আসি। রূপা গাড়ি থেকে নামে। দুপুরে আমি তানুষাকে নিয়ে আসবো, আপনি না আসলে হবে। তানুষা তোমার সাথে আসবে না, তোমার যাবার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসবো। গাড়ি ট্রেনে অফিসে চলে আসি। ওইদিকে রূপা মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছে। মা, আজ থেকে আপনাকে আর রান্নাঘরে আসতে হবে না, আমি নিজেই সবকিছু করব। বলে রূপা মায়ের হাতে কাজগুলো বুঝে নেয় আর বলে, মা আপনি দোয়া করবেন যাতে করে তানুষা আমাকে মা বলে ডাকে। তানুষা ছোট থেকে একটু মা ভক্ত। ওর সাথে যত বেশি মিশতে পারবে তত বেশি তোমার প্রতি আগ্রহ হবে। ওর সাথে খেলা করতে হবে, ওর কথা মতো ওর সাথে দুষ্টুমি করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ওর মায়ের জায়গা তোমাকে নিয়ে যাবে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। মা, আপনি দেখেন আমি আজকে রান্না করি। রূপা আজকে সবকিছু রান্না করে, তবে লবণটা মাকে দিয়ে তরকারিতে দিয়েছে। মা অনেক খুশি রূপার ব্যবহারে। ওইদিকে তানুষার স্কুল ছুটির সময় হয়ে গেছে। রূপা ফ্রেশ হয়ে যায়। এর মধ্যে আমি তানুষাকে নিয়ে বাড়িতে হাজির হয়ে যাই। বাবাই, আমি আর স্কুলে যাব না, সবার মামুনি নিতে আসে। স্কুলের বন্ধুরা বলে আমার মা নাকি আমাকে একটু ভালোবাসে না, যার কারণে আমার মামুনি আমাকে স্কুলে আনতে চায় না। আমি কিছুটা চুপ থেকে বললাম, স্কুল বন্ধ করলে তোমার মামুনি অনেক রাগ করবে, তবে তুমি একটা কাজ করতে পারো। তোমার মামুনি যতদিন না আসে ততদিন বাড়িতে যে মেয়েটা আসছে তাকে মা বলে সবার সাথে পরিচয় করে দাও। তখনই তানুষা রাগ করে চলে যায়। আমি তানুষাকে ডাকছি, সে না দাঁড়িয়ে বাসার ভিতরে দৌড়ে চলে যায়। আমি তানুষার পিছু গেলাম। এদিকে তানুষা গিয়ে ওর মায়ের ছবিটা বের করে তাকিয়ে আছে আর বলছে, মামুনি তুমি কবে আসবে? জানো তোমাকে আমি খুব মিস করছি। তখনই রূপা রুমে ঢোকে। রূপাকে দেখে তানুষা আরো মন খারাপ করে নেয়। আমি বেরিয়ে এসে অফিসের জন্য রওনা দিই। এদিকে রূপা তানুষার কাছে যেতে চেষ্টা করে। আচ্ছা পরি, তোমার কি মায়ের কথা বেশি মনে পড়ছে? তানুষা মাথাটা নাড়া দিয়ে বলে, হ্যাঁ। রূপা তখন আরো কাছে যায়। পরি, একটা কাজ করলে তোমার মা তোমার কাছে ফিরে আসবে। কি কাজ করতে হবে? আগে বলো, আমাকে মামুনি বলে ডাকবে, তাহলে বলবো। তখন তানুষা চুপ করে আছে। তখন রূপা আবার বলে, তাও তানুষা কিছু বলে না। তখন রূপা বলে, তুমি আমাকে নতুন মামুনি বলে ডাকবে? না, আন্টি বলে ডাকবো না। আন্টি না, তুমি আমাকে মম বলে ডাকলে বলবো। মম? সেটা তো স্কুলে আমি মমদের বলে ডাকি, মম। আচ্ছা, আমি রাজি, তোমাকে মম বলে ডাকবো। তখনই রূপা তানুষাকে জড়িয়ে ধরে। চলো, আগে ফ্রেশ হবে, ভাত খাবে, এরপর বলবো কি কি করলে তোমার মামুনি আসবে। তানুষা তো অনেক খুশি ওর মা আসবে বলে। তানুষা রূপার সব কথা শুনে রূপাও খুশি হয়ে গেছে।
5 দিনে রূপা তানুষার কাছে চলে গেছে। রাতের বেলা সবাই একসাথে বাসায়। রূপা, তুমি এই বাড়িতে কেন এসেছো? আর তানুষাকে মিথ্যে কথা শিখাচ্ছ কেন? কি বলছেন বুঝিনি। বুঝোনি নাকি না বুঝেও না বুঝার ভান করে আছো? তুমি তানুষাকে কি বলেছো? তানুষা আমার মেয়ে, আমি ওকে নিজের মতো করে বুঝাচ্ছি। তোমার করে বুঝাচ্ছ মানে? তুমি তো একটা গরিব রাস্তার মেয়ে, সেটা আমি ভালো করেই জানি। আমার ভাইয়ার মাথাটা নষ্ট করছো। তানুষা তোমার মতো গরিব আর রাস্তার মেয়ে নয় যে তুমি ওইসব কিচ্ছা কাহিনী শিখাবে। আমরা সবাই বলি ওর মা কাজে গেছে, কাজ শেষ করে আসবে, আর তুমি বলছো ওর মায়ের কাছে ওকে নিয়ে যাবে। তোমাকে কি এই জন্য এই বাড়িতে আনা হয়েছে? তখনই আমি আসি। কি হয়েছে? কি হয়নি বলো? তোমার বউ বলে তোমার মেয়ে তানুষাকে নাকি ওর মায়ের কাছে নিয়ে যাবে, আর সেই খুশিতে তানুষা আজকে তোমার বউয়ের পিছু পিছু ঘুরছে। তানুষা এখন তোমার বউকে ছাড়া আর কি কারো কাছেই যায় না, আসেও না। রূপা, ভাবি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, দেখুন আমি রূপার কাছে আসার জন্য এমনটা বলেছি, আর যার ফলে তানুষা এখন আমার সাথে থাকে, আমাকে মম বলে ডাকে। তখনই সবাই হাসাহাসি করে। কি হলো, সবাই হাসছেন কেন? তানুষা তোমাকে মম ডাকে এই জন্য তুমি খুশি? তানুষার স্কুলে ম্যাডামদেরও মম বলেই ডাকে। তানুষা তোমাকে ম্যাডাম মনে করে, বুঝলে? তানুষা যেদিন তোমাকে মামনি বলে ডাকবে সেই দিন খুশি হবে। রূপা মন খারাপ করে চলে যায়। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে আসি। এক এক করে সবাই নাস্তার টেবিলে আসে। আজকে রূপা রান্না করেছেন, সবাই খেয়ে বলো রান্না কেমন হয়েছে। ভাবি আর আপু দুজনে মুসকে মুসকে হাসছে। মা আপনি বসে পড়েন, আমি খাবার এনে দিচ্ছি। এক এক করে সবকিছু আনা হয়ে গেছে, সবাই খাচ্ছে। বাবা খাবার মুখে দিয়ে রূপার দিকে তাকিয়ে আছে। মা ভাইয়া খাবার মুখে নিয়ে একটু পরে বলে, পানি দাও। নাও পানি। বাবা তারও জোরে আওয়াজ করে বলে, পানি। আমি পানিটা এগিয়ে দেই। সবাই পানি খাচ্ছে। আপু মিষ্টি এনে দিয়েছে। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই এমন করছে কেন? কি হয়েছে, সবাই এমন করছেন কেন? তুমি অন্ধ বোবা, কিছু বুঝতে পাওনি? তরকারিতে এত ঝাল দিলে কেন? ঝাল দিয়েছি কখন? আবার তর্ক করো? তোমাকে রান্না করতে বলেছে কে? রূপা চুপ করে আছে। সবাই মিষ্টি খেয়ে ঝাল কিছুটা কমেছে। সবাই রূপাকে যার যার মতো করে ছোট লোক গরিব এসব বলছে। বাবা, এই মেয়েটা ইচ্ছে করে এমনটা করছে। আর দেখুন, সৌরভ এটার সাথে জড়িত আছে। তা না হলে সৌরভ খাবার খেলো না কেন? রোহিত, কি বলিস? তুই তরকারিটা রান্না করার সময় আমি ছিলাম, তখন লবণ চেয়েছি, আমি কিন্তু এত ঝাল লাগেনি। তাহলে এখন ঝাল লাগলো কেন? তার মানে আপনি বলছেন আমরা তরকারিতে পরে ঝাল দিয়েছি? দেখেছেন বাবা আমাকে কেমন সন্দেহ করছে? সৌরভ, আমি আগেই বলেছি রূপা আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এখন তুই বল কি করবি? তখনই আমি রূপার দিকে তাকিয়ে দেখি খাবার টেবিলে বসে আর ঝাল তরকারিতে খাবার খাচ্ছে। চোখ দিয়ে পানি পড়ছে আর আমি খাচ্ছি। সবাই তখন আমাকে থামাতে যাচ্ছে। তখন সবাইকে উপেক্ষা করে খাবার খেয়ে পানি না খেয়ে রুমের দিকে চলে যাচ্ছি। রূপা, মিষ্টি নিয়ে সৌরভকে খেতে দাও। হ্যাঁ যাচ্ছি। রূপা আমার পিছু পিছু আসে। আমি রুমে না গিয়ে ছাদে চলে আসি। রূপা ছাদে এসেছে। নেন মিষ্টিটা খেয়ে নেন। এত ঝাল জেনেও কেন খেলেন? তোমাকে কে বলেছে রান্না করতে? তোমাকে যে কাজ আনা হয়েছে সেই কাজটা ঠিক মতো করো। আমি তো ঠিক মতো কাজ করছি, কিন্তু আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? মাঝে মাঝে নিজেকে কষ্ট দিতে হয়। তোমার সাথে আমার চুক্তিটা করা আছে, নয়তো আজকে তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি জানো তোমাকে বাড়িতে এখনো কেউ পছন্দ করে না। তাহলে রান্না করতে কে বলেছে? ঝাল তরকারিটা আমি রান্না করিনি, নিশ্চয়ই কেউ মরিচ ফাঁকি দিয়েছে। তোমাকে তানুষার জন্য আনা হয়েছে, তুমি তানুষাকে নিয়ে থাকবে। আর যদি বেশি কোনো কাজ করো, ভালো শাস্তি যাও, তাহলে চুক্তির কথা বলে যাব। কথাটা মেনে বাড়িতে থাকতে পারলে থাকবে, না হলে যেখানে খুশি সেখানে চলে যেতে পারো, তোমার যেন আর মুখ দেখতে না পাই। কথাগুলো বলে রুমে এসে পড়ি। তানুষাকে আদর করে দিয়েছি। রিপার কাছ থেকে তানুষাকে দূরে রাখতে হবে যেভাবেই হোক। চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দিকে তানুষা নেই। আমি ফ্রেশ হয়ে নিচে যাই। কি রে, আজকে এখনো রূপা নিচে আসেনি কেন? আর তানুষা কি স্কুলে যাবে না নাকি? মানে কি বলছো? রূপা তানুষা কেউ তো রুমে নেই। আমি পকেটে মোবাইলটা বের করে দেখি রূপার মোবাইলটা বন্ধ। রূপার মোবাইলে ফোন করছি, মোবাইল বন্ধ বলছে। আমি দরজার দিকে যাচ্ছি, আমার সময় কলিং বেলের আওয়াজ। আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখি রূপা তানুষাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রূপা, তুমি তানুষাকে নিয়ে কোথায় গেছিলে? কি হলো, চুপ করে আছো কেন? তোমার মোবাইল বন্ধ কেন? রূপা চুপ করে দাঁড়িয়ে থেকে তানুষাকে নিয়ে ভেতরে আসে। তানুষাকে নামিয়ে দিয়ে রূপা চলে যাচ্ছে। তখন আমি আর হাত ধরি। লাগছে আমার, ছাড়ুন। লাগুক, তোমাকে কতক্ষণ জিজ্ঞাসা করেছি কোথায় গিয়েছিলে, কোনো উত্তর দিচ্ছ না কেন? সারের মতো নিজেই তো চেঁচামেচি করছেন, আমাকে বলার সুযোগ দিলে তো বলবো। তানুষাকে সকাল সকাল কাউকে না জানিয়ে কোথায় নিয়ে গেছিলে? সেটা আপনাকে বলতে বাধ্য নয়। তানুষা আমাকে মম বলে ডাকে, এখন তানুষার প্রতি আমার কর্তব্য আছে।
তানুষা স্কুলে ম্যাডামদের মম বলে রাখে। মা তানুষা, তোমাকে নিয়ে সকাল সকাল কোথায় গেছিলে? বাবাই মামাকে চকলেট আইসক্রিম কিনে দিয়েছে, ওই ব্যাগে সব কিছু আছে। মম সত্যি অনেক ভালো। বাবাইকে বলতে, বাবাই তোমাকে কিনে দিতাম। আর কোনো সময় কিছু লাগলে বাবাইকে বলবে, কেমন? বাবাই তোমাকে এনে দেবে। ঠিক আছে, এখন যাও, বাবাই অফিসে যাচ্ছি, তুমি রেডি হয়ে স্কুলে চলে যাবে, কেমন? ঠিক আছে। রূপা, গাড়িটা রেখে গেলাম, আজ থেকে তুমি তানুষাকে স্কুলে নিয়ে যাবে আর দিয়ে আসবে। রূপা কিছু বলেনি। আমি বাইরে এসে রিক্সা নিয়ে অফিসে চলে আসি। রূপার সাথে এমনভাবে ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু কি করব, তানুষাকে বাড়িতে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেছে। যাক, 10 দিনের মধ্যে তানুষা রূপাকে অনেকটা আপন করে নিয়েছে। কাজগুলো করছি, তখন চেয়ে দেখে বাইরে সবাই কথাবার্তা বলছে। আমি বাইরে বের হয়ে দেখি তানুষা এসেছে অফিসে। তানুষা বাবার বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। মামনি, তুমি এখানে কার সাথে এসেছো? মম নিয়ে এসেছো? ওই যে মম। তানুষা রূপাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। রূপা সবার সাথে কথা বলছে। রূপা, তুমি তানুষাকে এখানে কেন নিয়ে এসেছো? টিভিতে বাঘ হরিণ দেখে কান্না শুরু করে দিয়েছে, এখন বলছে ওইগুলো দেখবে, তাই ওকে নিয়ে এসেছি। চলেন তানুষাকে নিয়ে চিড়িয়াখানা যাব। আমার কাজ আছে, আজকে পারবো না, তুমি তানুষাকে নিয়ে চলে যাও বাসায়। দেখুন, কাজ পরে করতে পারবেন, কিন্তু মেয়ের সাথে সময় কাটানো কি পাবেন বলেন? আর এখন আমরা যত বেশি তানুষাকে সময় দিব, তত বেশি ওর মাকে ভুলে থাকতে পারবে। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আমি কেবিনে গিয়েছি, তখনই রূপাকে তানুষা বারে বারে মম ডাকছে, আর সেই কারণে অনেকেই রূপাকে এসে শুভেচ্ছা জানাচ্ছে। মম, বাবা এসেছে? আপনি এসেছেন, চলেন যাওয়া যাক। হ্যাঁ চলো। তানুষা রূপার কোলের উপর থেকে আমার কাছে আসছে না। আমি তো অবাক, রূপা তানুষার অনেকটা গভীরে চলে গেছে। আমি গাড়ি চালাচ্ছি, রূপা তানুষার পেছনে বসে অনেক দুষ্টুমি করছে। ঘন্টা 2 পরে চিড়িয়াখানায় গেলাম, রূপার আর তানুষার দুষ্টুমিগুলো দেখছি। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? গোমরা মুখো, কোথাও ঘুরতে এসেছে, আমাদের সাথে দুষ্টুমি করবেন তা না, দূরে দূরে থাকেন। আসেন, এদিকে আসেন। বলে রূপা আমার হাত ধরে নিয়ে গেছে। আমি তাদের সাথে দুষ্টুমি করছি। আজকে দিনটা সত্যি অনেক অসাধারণ কাটছে। বাড়িতে এসেছি, তানুষা একদম রূপার ভক্ত হয়ে গেছে। রূপা, তুমি এই অল্প কিছুদিনে তানুষাকে এতটা আপন করে নিবে আমরা ভাবতেও পারিনি। হ্যাঁ মা, দোয়া করবেন। আমি রুমে গেলাম, গিয়ে দেখি তানুষা ওর মায়ের সাথে খেলা করছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ টিপছি, এমন সময় রূপা আসে। রূপা, তোমার মায়ের অপারেশন কবে করাবে? কেন? অপারেশন যদি জরুরি হয়ে থাকে তাহলে করিয়ে নেওয়াটা ভালো হবে। সেটা নিয়ে আপনার চিন্তা না করলেও হবে, আগে আমার কাজটা ঠিকমতো করতে দেন। হ্যাঁ, তোমার কাজটা ঠিক মতো করো। আমি বেরিয়ে এসেছি, কিছুক্ষণ ছাদে থেকে রুমে গেলাম, দেখে তানুষা রূপার সাথে দুষ্টুমি করছেই। বাবা এসো, আমরা খেলা করি। হ্যাঁ আসছি মা। তানুষার সাথে খেলা করছি, রূপা উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। আমরা বাপ মেয়ে দুষ্টুমি করছি। কিছুক্ষণ পর রূপা ভেজা চুল আর পিঙ্ক কালার শাড়ি পরে বের হয়। আমি রূপার দিকে তাকিয়েছি, রূপাকে অসম্ভব সুন্দর লাগছে। রূপার পেটের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। তানুষা, কি দেখছো এমন করে? মম, আমি কিছু দেখছি না, বাবাই তোমার দিকে তাকিয়ে আছে। তখন আমি তানুষাকে জড়িয়ে ধরে বলি, ওকে আমার পাকনা বনি। তানুষা, তোমার মমকে বলো সবকিছু যেন ডেকে রাখে। যদি কেউ ইচ্ছে করে দেখায় তাহলে তো দেখবে, তাই না? চলো মামনি, আমরা ডিনার করতে যাই। বাবাই তুমি যাও, আমি মমের সাথে যাব। পরি, আমি খাবো না, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আমিও খেতে যাচ্ছি না। রূপা, আমি চাই না কোনো বাজে অভ্যাস আমার মেয়ে করুক, তাই তোমাকে ওর জন্য হলেও খেতে হবে। রূপা আমার দিকে তাকিয়ে আছে। আমি বেরিয়ে চলে আসি, নিচে গেলাম, দেখি সবাই বসে আছে। সৌরভ, আজ তোর লড়াই রাব্বির সাথে দেখা হয়েছে। 10 তারিখে নাকি তানুষাকে নিয়ে কোর্টে যেতে হবে। রিপা নাকি তানুষাকে নেওয়ার জন্য আদালতে মামলা করেছে। হ্যাঁ বাবা। এই কথাটা আমাদের বলিসনি কেন? তোদের যন্ত্রণা দিতে চাইনি তাই। তাই বলে তানুষাকে নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত, অথচ আমাদের জানানোর কোনো প্রয়োজন হয়নি। সৌরভ তো আমাদের আপন আপন মনেই করে না, যদি করতো তাহলে আমাদের সবাইকে ব্যাপারটা জানানোর প্রয়োজন মনে করতো। সৌরভ, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছি। 2 দিন পরে তো তানুষাকে নিয়ে কোর্টে হাজির হতে হবে। এখন কি করবি? রাব্বির সাথে যোগাযোগ আছে, আর রূপা তানুষাকে অনেকটা কাছে টেনে নিয়েছে। রূপার উপর ভরসা করা একদম ঠিক হয়নি। তখনই রূপা এসে বলে, তানুষা আমার মেয়ে হিসেবে বড় হবে, আর তানুষা আমার কাছে থাকবে। কি করে থাকবে? এখন তো তানুষা তোমাকে মা বলে ডাকে না। কে বলে আমাকে মা বলে ডাকে না? ওই তো তানুষা আসছে, আপনাদের সবার সামনে প্রমাণ করে দিচ্ছি। তানুষা আমাকে মামনি বলে ডাকবে। তাই নাকি? তোমাকে তানুষা মামনি বলে ডাকে? আচ্ছা, এখনই প্রমাণ হয়ে যাবে, বলো। মা তানুষা, ওই যে দাঁড়িয়ে আছে, ও ও তোমার কি হয়? রূপাকে দেখিয়ে বলেছে। তখনই তানুষা যা বলছে তা শুনে আমরা সবাই রূপার দিকে তাকিয়েছি। তানুষা আমাকে মা হিসেবে মেনে নেবে। রূপার এমন কনফিডেন্স
এক কথায় ভেঙে চুরমার হয়ে গেছে। তানুষা সবার সামনে রূপাকে মম বলে ডাকছে, আর সবাই রূপার দিকে তাকিয়ে আছে। ভাবি রূপাকে বলে, রূপা, কি হলো? তানুষা নাকি তোমাকে মা হিসেবে মেনে নিয়েছে? তানুষা তো এখনো তোমাকে মম বলেই ডাকে। সৌরভ, আমি আগেই বলেছি রূপা সবার সাথে মানিয়ে নিতে পারবে না। তানুষাকে নিয়ে এখন কোর্টে গেলে রিপার কাছে তানুষা চলে যাবে। সৌরভ, তুই রূপাকে এই জন্য বিয়ে করেছিস? এখন কি হলো? রূপাকে তো তানুষা মা হিসেবে মেনে নেয়নি। এখনো কিছুদিন বাকি আছে, রূপার উপর বিশ্বাস আছে আমার। বাবা, তানুষা এতদিন ধরে আমাদের সাথে আছে, কই কাউকে যতটা আপন করে নেয়নি। রূপাকে তো মাত্র অল্প কিছুদিনে অনেকটা আপন করে নিয়েছে। সৌরভ যা বলছে তা একদম ঠিক বলছে। রূপার উপর আমাদের বিশ্বাস রাখা দরকার। ঠিক আছে, সময় তো বেশি নেই, এখন তো মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনে অন্য কারো উপর তানুষার দায়িত্ব দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন সবাই খেতে বসো। দাদু ভাই, আমরা আজকে বাঘ, সিংহ, হালুম, হরিণ আরো অনেক কিছু দেখেছি। সত্যি? তা কার সাথে গেছিলে? মম আর বাবাই আমাকে নিয়ে গেছে। জানো দাদু ভাই, মম অনেক ভালো। তানুষা, তোমার মম যেহেতু অনেক ভালো, তাহলে তুমি তোমার মমকে মম না ডেকে মামুনি ডাকো না কেন? তখনই তানুষা মন খারাপ করে খাবার টেবিল ছেড়ে যাচ্ছে। রূপা তানুষার পিছু পিছু ছুটছে। তুমি জানো তা এখনো তানুষা ওর মাকে বলতে পারেনি, তাও কেন কথাটা বলছো? আমি কি জানতাম তানুষা এমন ভাবে রাগ করে চলে যাবে? আচ্ছা মা, মন খারাপ করার দরকার নেই, আমি খাবার নিয়ে উপরে যাচ্ছি, তানুষাকে খাইয়ে দেবো। কিছু খাবার নিয়ে আমি উপরে গেলাম, যেদিকে তানুষা কান্না করছে আর রূপা তানুষার কান্না থামানোর চেষ্টা করছে। আচ্ছা পরি, তুমি তোমার মামুনিকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ মম, অনেক। মামুনি আমাকে ছেড়ে কবে গেছে এখনো আসার নাম নেই। আমরা আগামীকাল তোমাকে নিয়ে তোমার মামুনির কাছে যাব। এখন যদি কান্না করো তাহলে কিন্তু নিয়ে যাব না। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, তবে কান্না করা যাবে না। তখনই তানুষা কান্না থামে রূপাকে জোরে ধরে আদর করে দেয়। তখন আমি খাবার প্লেট নিয়ে ভিতরে প্রবেশ করি। তা মামের কান্না কমেছে? বাবাই, তুমি এসেছো? জানো বাবাই, মম বলছে আগামীকাল মামুনির কাছে নিয়ে যাবে। তা ঠিক আছে, তানুষার সামনে রূপাকে কিছু বলা যাবে না, কারণ তানুষা এখন অনেকটা বুঝতে পারে। আচ্ছা এসো, তোমাকে খাইয়ে দিই। মম, তুমি আমাকে খাইয়ে দাও, আর বাবাই তুমি মমকে খাইয়ে দাও। না পরি, আমার খিদে নেই। তানুষা যেহেতু বলেছে, ওর মুখের হাসির জন্য কিছু খেয়ে নাও। রূপা আমার দিকে তাকিয়ে আছে। তানুষা এসো। রূপা, তানুষা আর আমি 3জন একসাথে বসেছি। তানুষাকে রূপা খাইয়ে দিচ্ছে আর আমি রূপাকে খাইয়ে দিচ্ছি। মম, তুমি বাবাকে খাইয়ে দাও। তোমার বাবাইয়ের খেয়ে এসেছে? তানুষা যেহেতু বলেছে, এমন অল্প কিছু খেতেও পারি। রূপা আমার দিকে তাকিয়ে আছে। রূপা আমাকে খাইয়ে দিতে লাগলো। তানুষা অনেক খুশি হয়েছে। সত্যি বলতে আমার প্রথম স্ত্রী রিপাও কোনোদিন আমার সাথে এমন ভালোভাবে বসে খাবার খাইয়ে দেয়নি। 3জন মিলে খাবার শেষ করে নিলাম। রূপা তানুষাকে পানি খাইয়ে দেয়। পরি তুমি বসো, মম ফ্রেশ হয়ে আসছি। আমি তাকে ফ্রেশ হয়ে চলে গেছি। আমি আসছি আর রূপা বের হবে, তখনই ধাক্কা লেগেছে। চোখে দেখো না? না দেখি না, কিন্তু আপনি তো দেখেন। তাহলে কি মনে করব ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়েছেন? তোমার সাথে ধাক্কা খেতে আমার বয়ে গেছে। আর তুমি যে বলছো তানুষাকে আগামীকাল ওর মায়ের কাছে নিয়ে যাবে, কেন বলেছো তুমি ওকে? তানুষার কান্না থামছে না, এখন কি করব তাই বলেছি। আগামীকাল সকালে বুঝবে, যখন এর থেকে বেশি কান্না করবে। যখন কান্না করবে তখন আমি দেখব। আর তানুষা আমার মেয়ে, আমি ওকে সবকিছু বুঝিয়ে নিব। এখন রাস্তা থেকে সরেন, আমার হাত ধুইতে হবে। হাত ধুতে যাও? তোমাকে কি আমি ধরে রাখছি নাকি? দরজার সামনে দাঁড়িয়ে থাকলে যাব কি করে? তখন আমি সরে গেছি। রূপা ওয়াশরুমে যায়। আমি সে তানুষের সাথে দুষ্টুমিতে মেতে উঠলাম। হঠাৎ করে তানুষা আমাকে ইশারা করে বলে, বাবাই, মমের দিকে তাকাও। আমি তাকে দেখি রূপার কানের দিকে ফেস ওয়াশের ফেনা লেগে আছে। আমরা বাপ মেয়ে দুজনে হাসছি। বাব্বা, বাপ মেয়েকে এত খুশি খুশি লাগছে কেন? মম, তোমার কানে তো ফেনা লেগে আছে। বাবাই যাও, তুল্লা দিয়ে মুছে দাও মমের ফেনাটা। আমি? হ্যাঁ, তুমি যাও বাবাই। হ্যাঁ যাচ্ছি। রূপার কাছে গিয়ে ওর কানের ফেনাটা মুছে দিলাম। রূপা চুলের ঘ্রাণটা দারুণ। রূপা আমার দিকে তাকিয়ে আছে। আমি টাওয়ালটা হাতে দিয়ে এসে শুয়ে পড়েছি। রূপা এসেছে, তানুষা মাঝে শুয়ে আছে। বাবাই, গল্প শোনাও, আমার ঘুম আসছে না। মামুনি, আমি তো গল্প জানি না, তোমার মমকে বলো। মম, তুমি গল্প বলো। হ্যাঁ বলছি। একটা দেশ ছিল, সে দেশে একটা রাজা আর তার একমাত্র মেয়ে রাজকুমারী ছিল। রাজার রানী নেই? ছিল, তবে কোনো কারণে রাজা ছেড়ে চলে গেছে। এরপর রাজার মেয়ে রাজকুমারী সারাক্ষণ মায়ের জন্য কান্না করে। এরপর রাজা তার মেয়ে রাজকুমারীর জন্য আরেকটা রানী আনে 1 মাসের জন্য। রূপা কি হচ্ছে এসব? বাবাই, মম গল্প বলছে।
তোমার ঘুমের সমস্যা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি মমের ওই পাশে গিয়ে শুয়ে পড়ি, তাহলে আর তোমার সমস্যা হবে না। তানুষা মাঝখান থেকে উঠে গিয়ে রূপার পাশে গিয়ে শোয়। রূপা এখন মাঝে। তানুষা রূপাকে ঠেলতে ঠেলতে একদম আমার কাছে নিয়ে আসে। রূপা, কি হলো? এদিকে আসছো কেন? আমার কি দোষ? পরি তো আমাকে বলছে এদিকে যেতে। মামুন, ওইদিকে ফাঁকা রাখছো কেন? আমি ছোট মানুষ, যদি সাইড দিয়ে পড়ে যাই তাই এইটুকু খালি লাগে। ঠিক আছে মামুনি। রূপার শরীর আমার শরীরের সাথে লেগে আছে। রূপা তো তানুষাকে গল্প শোনাচ্ছে, এদিকে আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে। রূপার চুলের ঘ্রাণ আমার দম বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে। না, আর পারছি না। সহ্য করতে না পেরে রূপার চুল সরিয়ে পিঠে কিস করে দিলাম। কি হলো, কিস করছেন কেন? কি করব? তোমার চুলগুলো সামনে নাও, আমার তো তোমার চুলের ঘ্রাণে নেশা হয়ে যাচ্ছে। পারবো না, আমার চুল সামনে আনলে আমার ঘুম আসবে না। নেশা হলে ঘুরে শুইলে হয়। চুক্তির কাগজে কিন্তু কোথাও লেখা নেই আপনি আমাকে কিস করতে পারবেন। বিয়েটা তানুষার জন্য করেছেন, এখন নিজেকে সামলিয়ে রাখেন। কিস করার কথা কেউ চুক্তি করে নাকি? বিয়ে যেহেতু হয়েছে সেহেতু এমন একটু একটু কিস করবেই। তোমার কাছে খারাপ লাগলে তুমি তানুষার ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। বুঝতে পারছি সবটাই মতলবের পাগল। ঠিক আছে, আমি ওই দিকে গিয়ে শুয়ে পড়ছি। যেই রূপা উঠতে যাবে সেই তানুষা বলে, মামুনি কোথায় যাচ্ছ? তখনই রূপার আমি দুজনে অবাক হয়ে গেছি। আপনি শুনছেন পরি আমাকে মামুনি বলছে? হ্যাঁ শুনেছি। এখন চেয়ে দেখো, তানুষা সজাগ নাকি ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। রূপা চেয়ে দেখে তানুষা ঘুমিয়ে আছে। রূপা মনটা খারাপ করে নিয়েছে। মন খারাপ করতে হবে না, তানুষা তোমাকে মা হিসেবে মেনে নেবে। এখন ঘুমিয়ে পড়ো। আমি অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি। রূপা মাঝেই শুয়েছে। সকালে ঘুম ভাঙে কারো ঘন নিঃশ্বাসে। চোখ খুলে চেয়ে দেখি রূপা আমাকে জড়িয়ে ধরে আছে। ও নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। রূপাকে পেছন থেকে তানুষা জড়িয়ে ধরে একটা পা উপর দিয়ে রাখছে। ঘুমের চেহারায় রূপাকে দারুণ লাগছে। ইচ্ছে করছে ওর আরও কাছে যেতে। আমি ঘুমের ভান করে রূপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখি। রূপা আমাকে জড়িয়ে ধরেছে। এভাবে দুজনে আরো অনেকটা সময় পার করে দিয়েছি। কিছুক্ষণ পর দরজায় নক করলো। সৌরভ, আজকে এখনো শুয়ে আছিস তোরা? বেলা 9টা বাজতে চলছে, উঠ। আপুর ডাক শুনে রূপার ঘুম ভাঙে। আমি সজাগ থেকে ঘুমের মতো করে শুয়েছি। রূপা নিজেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেয়। এই যে শুনছেন, 9টা বাজে, অফিসে যাবেন কখন? পরি, এই পরি ওঠো, তোমার স্কুলে যেতে হবে। কি হলো, ডাকছো কেন? সকাল 9টা বাজে। কি বলো? উঠে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি রেডি হচ্ছি। এর মাঝে রূপা তানুষার হাত মুখ ধুয়ে নিয়ে আসে। আজকে তো দেরি হয়ে গেছে, তানুষাকে স্কুলে যেতে হবে না। আপনি অফিসে যান, দুপুরে মা মেয়ে দুজনে আসছি। একসাথে বড় কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করব, কেমন? কোনো দরকার নেই, আমার কাজ আছে। তানুষা আমার দিকে তাকিয়ে আছে। আমি তানুষাকে কোলে করে নিয়ে বাইরে আসছি। রূপা আমাদের সাথে আসছে। সিঁড়িতে আমরা তিনজন একসাথে নামছি। ভাবি আমাদের দিকে তাকিয়ে আছে। যেই কাছে গেছি তখনই ভাবি বলে, যা আনন্দ করার এই 5 দিনই করে নাও, এরপর তানুষা থাকবে না, আর রূপার কোনো দরকারও হবে না সৌরভের। বড় বউ কি বলছে এসব? মা ঠিকই তো বলছে। তানুষা কি ওর মাকে ছাড়া এমন একটা রাস্তার মেয়েকে মামুনি বলে ডাকবে কোনোদিন? রোহিত, এখনো সময় আছে। আর একটা নিয়ে রাতে তো অনেক কথা হলো, এখন আবার কথা কেন? ভাই ভাবি, আমার দৃঢ় বিশ্বাস রূপাকে তানুষা মা হিসেবে মেনে নেবে। রূপা, তোমরা থাকো, আমি গেলাম। বাড়ি থেকে বের হয়ে সোজা রূপার মায়ের কাছে গেলাম। রূপার ছোট বোন আমাকে দেখে বলে, ভাইয়া আপনি এখানে? আপু আসছে? না আসেনি। তখন রূপার মা আসে। আন্টি চলেন আমার সাথে। আর রূপার ছোট বোনকে সাথে যেতে বললাম। কোথায় যাব বাবা? হাসপাতালে। ওনাদের অনেক বুঝে নিয়ে গেলাম কর্মীটোলা জেনারেল হাসপাতালে। রূপার মায়ের কিডনির যে পাথর হয়েছে সেটা টেস্টে ধরা পড়েছে। ওনাকে ভর্তি করে দিলাম। সারাদিন আমি হাসপাতালেই ছিলাম। আজকের দিনটা থাকুক, আগামীকাল সকাল 8টায় অপারেশন করা হবে। ঠিক আছে, রূপার বোনকে বুঝিয়ে দিলাম। রাত 9টার দিকে বাসায় ফিরে দেখি তানুষা রূপা কার্টুন দেখছে। আমাকে দেখে তানুষা দৌড়ে আসে। বাবাই আমার চকলেট দাও। না মামনি, তানুষাকে কোলে করে রূপার কাছে নিয়ে গেছি। যে দেখি রূপা রাগ করে আছে। মামনি, তোমার মামের কি হয়েছে? মামের কিছু হয়নি। তখনই মা আসে। সৌরভ, তোর মোবাইলটা বন্ধ কেন? আর সারাদিন কোথায় ছিলি তুই? কেন, অফিসে। তানুষা, তোমার বাবাইকে বলো মিথ্যা কথা না বলতে। অফিসে তো আমরা দুজনে গিয়েছিলাম নাকি? হ্যাঁ বাবাই, আমরা তো অফিসে গেছিলাম। আর জানো বাবাই, মম আমাকে অনেকগুলো খেলনা কিনে দিবে বলছে। ও তাই? আচ্ছা, তোমার দিদার কাছে যাও। তানুষাকে মা নিয়ে যায়। রূপা, তুমি অফিসে গেছিলে কেন? সেটা বলতে বাধ্য নয়। আর তাছাড়া আপনার চুক্তিতে কোথাও লেখা নেই আমি কোথাও গেলে আপনাকে কৈফিয়ত দিতে হবে। রূপা রাগ দেখে চলে যায়।
রুমে এসে ফ্রেশ হয়ে রূপার বোনকে ফোন করে খোঁজখবর নিলাম। রূপা রুমে আসছে না। নিচে গিয়ে দেখি তানুষা রূপার কোলের উপর শুয়ে আছে। কি হলো, তানুষা এখানে ঘুমিয়ে গেছে? ওখানে রুমে যাও। সেটা আমি দেখছি। নেন, ধরেন তানুষাকে। রূপা আমার কোলে তানুষাকে দেয়। আমি রুমে গিয়ে তানুষাকে শুয়ে দেই। কিছুক্ষণ পর রূপা আসে। দরজা লাগিয়ে আমি শুয়ে পড়েছি। কিছুক্ষণ পর রূপা শুয়ে পড়ে। রাত্রিটা কাটে একদম ভোরে হাসপাতালে আসি। হাসপাতালে আসতে আসতে 8:40 বেজে যায়। রূপার বোন বাইরে বসে আছে আর রূপার মায়ের অপারেশন হচ্ছে। ভাই আপুকে নিয়ে আসলেন না কেন? তোমার আপু জানে না, তাই আমি আনিনি। আমি বসে আছি, মোবাইলে রিং হচ্ছে। যে দেখে বাড়ির নাম্বার, কেটে দিলাম। 4-5 বার রিং হলো, তাও কেটে দিয়েছি। ঘন্টা 2 বাদে ডাক্তার বের হয়েছে। অপারেশন ঠিক মতো হয়েছে, উনি এখন সেফ জোনে আছে। ধন্যবাদ ডাক্তার। রূপার বোন খুশি আমার হাতটা ধরে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপুকে ফোন করে এক্ষুনি বলছি। না বলো না, রূপাকে কিছু বলার দরকার নেই। কিছুক্ষণ পর রূপার মাকে কেবিনে পাঠায়। ওনার এখন জ্ঞান ফেরেনি। দুপুর 1টার দিকে জ্ঞান ফেরে। আমি কিছুক্ষণ কথা বলেই চলে আসি অফিসে। অফিসে এসে দেখি তানুষা আমার কেবিনে চেয়ারে বসে আছে আর রূপা সামনে চেয়ারে বসা। বাবাই এসেছো? তখনই রূপা উঠে দাঁড়ায়। কোথায় ছিলেন এতক্ষণ? তোমার কাছে কৈফিয়ত দিতে যাবো কেন? এখন বলো তুমি কেন এসেছো? আপনার মেয়ে আমাকে নিয়ে এসেছে। ভাবির এক বান্ধবীর মেয়ে এসেছে, সাথে একটা খেলনা নিয়ে। এখন তানুষার সেই খেলনা চাই, যার কারণে এখানে আসা। বাড়ির নাম্বার দিয়ে অনেকগুলো ফোন করেছি, আপনার তো রিসিভ করার ইচ্ছে হলো না। তানুষা তো আগে এমন স্বভাব ছিল না। এসব হয়েছে তোমার জন্য। আমার মেয়ের তো আমার কাছ থেকে শিখবে। এখন কথা না বাড়িয়ে চলেন, মার্কেটে গিয়ে ওর জন্য খেলনা কিনবো। হ্যাঁ আসছি, চলো মামুনি। তানুষাকে কোলে নিয়ে নিলাম। রূপা আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে রূপা সহ তানুষাকে নিয়ে খেলনা কিনলাম। রূপার দিকে তাকিয়ে দেখি রূপা একটা কাপড় 2 দিন পরে বের হলো। রূপাকে সাথে করে নিয়ে একটা কাপড়ের দোকানে গেলাম। কাপড়ের দোকানে আসলেন কেন? দরকার আছে। রূপা চুপ করে দাঁড়িয়ে আছে তানুষাকে কোলে নিয়ে। আমি রূপার জন্য 2টা শাড়ি আর 2টা চুড়িদার কিনে দিলাম। রূপা, এগুলো তোমার জন্য। রূপা আমার দিকে তাকিয়ে আছে। তুমি তানুষাকে নিয়ে এসো, আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। রূপা আমার পিছু পিছু আসছে। যেই সিঁড়ি দিয়ে নামতেছি তখনই চেয়ে দেখি রিপা তার হাজব্যান্ডের হাত ধরে উপরে উঠছে। তখনই চেয়ে দেখি রূপার কোল থেকে তানুষা নেমে গেছে আর দৌড়ে গিয়ে রিপাকে মামনি বলে জড়িয়ে ধরেছে। রিপা তো তানুষাকে দেখে বুককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। রূপার দিকে তাকিয়ে দেখি রূপার 2 চোখ দিয়ে পানি পড়ছে। সৌরভের একটা মেয়ে আছে, তার জন্যও তুমি সৌরভকে বিয়ে করেছো। আমি যতদূর জানি তুমি এর আগে কাউকে বিয়ে করোনি, তাও বিবাহিতা একটা ছেলেকে বিয়ে করেছো। আমি জানি তুমি সৌরভকে কেন বিয়ে করেছো। কেন? সৌরভের টাকা পয়সা দেখে। আর তাছাড়া তোমাদের রাস্তার কাঁটা আমি সরিয়ে দিচ্ছি, চিন্তা করো না। আমাদের রাস্তার কাঁটা মানে কি? তানুষা তো তোমার রাস্তার কাঁটা, আমি ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি। তানুষা আমাদের রাস্তার কাঁটা নাকি, বরং আপনি রাস্তার কাঁটা হয়ে আছেন। কি আমি তোমাদের রাস্তার কাঁটা? গরিব গরিবের মতো থাকবে, তোমার সাহস কি করে হয় আমাকে রাস্তার কাঁটা বলার? রূপা তো ঠিকই বলেছে, তুমি তো আমাদের রাস্তার সামনে দাঁড়িয়ে আছো খাটার মতো। তোমার লজ্জা করে না তানুষাকে নিজের কাছে নিতে বলছো যে? সৌরভ, মুখ সামলিয়ে কথা বলো। মুখ সামলে কথা বলবো কেন? কোথায় ছিল তোমার মাতৃস্নেহ যখন ছোট থাকতে তানুষাকে ফেলে অন্য একটা ছেলেকে বিয়ে করেছিলে? তখন তো তানুষার মাতৃত্বের আদর থেকে বঞ্চিত হয়েছে। এখন আমরা তানুষাকে নিয়ে সুখে আছি, তোমার সহ্য হচ্ছে না? রূপা, তানুষাকে ওর কাছ থেকে কোলে নিয়ে নাও। রিপা তানুষাকে দিচ্ছে না আর তানুষা ছাড়ছে না। তানুষা আমার মেয়ে, ও আমার কাছে থাকবে। মামুনি এসো, বাবাই তোমাকে কত খেলনা কিনে দিয়েছে। এই খেলনাগুলো সব তোমার। বাবাই, মামুনি আমাদের সাথে যাবে। মামুনি চলো আমরা বাড়িতে যাই। হ্যাঁ যাবো মামুনি। রিপা তানুষাকে নিয়ে চলে যেতে চাইছে। আমি রিপাকে বাধা দিতে থাকলাম। শপিং মলে অনেক লোক ভিড় করে ফেলেছে। এক প্রকার রিপার কাছ থেকে তানুষাকে জোর করে নিয়ে নিলাম। রিপা মানুষ দেখেছে, এখন নিয়ে যাক। 4 দিন পর তো আমরা আদালত থেকে তানুষাকে নিয়ে আসবো। আর মিস্টার সৌরভ, তানুষা এখনো নাবালক। আপনি চাইলেও তানুষাকে আপনার কাছে রাখতে পারবেন না। তানুষা ওর মায়ের কাছে চলে আসবে। সেটা সময় বলে দেবে। রূপা আসো। তানুষা মামুনি মামুনি বলে কান্না করছে। তানুষা এক প্রকার জোর করেই আমার হাতে কামড় দেয়। আমি কামড় সহ্য করে তানুষাকে নিয়ে গাড়িতে বসি। রূপা তুমি ড্রাইভ করো, আমি তানুষাকে নিয়ে পেছনে বসছি। ঠিক আছে। তানুষা গাড়িতে বসে অনেক কান্না করছে। আমার মাথায় চুলগুলো টেনে গালে খামচি পর্যন্ত দিয়েছে। আমার ধৈর্য ধরে তানুষাকে অনেক জোরে ধমক দিই। তানুষা, কি হয়েছে তোমার, এমন করছো কেন? তানুষা ভয় পেয়ে যায়। তানুষা আমার কাছ থেকে দূরে সরে যায়। আমি তানুষাকে কাছে নিতে চাচ্ছি, কিন্তু সে আসছে না। ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে চলে আসি। তানুষা কান্না করে। মামুনির কাছে যাব বলে জোরে জোরে কান্না করছে। আমি একে কোলে করে ভিতরে নিয়ে যাই। সৌরভ, তানুষার কি হয়েছে, এমন করছে কেন? আজকে রিপার সাথে দেখা হয়েছে। তানুষা রিপার সাথে যেতে চাইছে, এখন জোর করে নিয়ে এসে তাই কান্না করছে। রূপাকে আমি বারণ করেছি, তাও রূপা তানুষাকে সঙ্গে নিয়ে গেছে। এখন বুঝো কেমন লাগে।
আমি কি জানতাম তানুষার মায়ের সাথে দেখা হয়ে যাবে? তুমি জানতে? তুমি যখন তানুষাকে সাথে নিয়ে বের হয়েছিলে তখন তানুষা যাবার সময় বলে গেছে আজকে মম আমাকে মামুনির সাথে দেখা করাবে। তখন তুমি বলেছিলে হ্যাঁ করাবো। হ্যাঁ, ভাবি তো ঠিকই বলেছে। কথাটা তো তুমি বলেছিলে সৌরভ খাল কেটে কুমির আনছিস না তো? আপনি বিশ্বাস করেন আমি জানতাম না যে এমনটা হবে। তানুষাকে খুশি করার জন্য কথাটা বলেছিলাম। আমার ভালো লাগছে না, আমি রুমে গেলাম। রুমে এসে সোজা শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার সেরে দিয়ে নিচে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টাখানেক। অনেক কান্না করেছি। তানুষাকে এতটা ভালোবাসি তা আমার প্রতি তানুষার ভালোবাসা তৈরি হয় না। মনটা খারাপ করে কান্না করছি। কিছুক্ষণ পর দরজায় নক। কতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছে? শরীর খারাপ করবে তো। করুক, তাতে তোমার কি? সব দোষ তোমার। তুমি যদি তানুষাকে সাথে না নিতে তাহলে এমনটা তৈরি হতো না। আমি বলছি তো তানুষা আমাদের সাথে থাকবে। আমার উপর আপনি বিশ্বাস রাখুন প্লিজ। এখন বের হন, শরীর খারাপ করবে আপনার। হ্যাঁ, বের হচ্ছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হই। তানুষা যে জায়গায় কামড় দিয়েছে জায়গাটা লাল হয়ে আছে। হাতে দাগ কিসের? কিছু না বলে রুম থেকে বের হবো, দেখি তানুষা রুমে ঢুকছে। আমি একে ধরতে যাব, তখনই কেমন করে জানি কিছুটা দৌড়ে গেল। আমি আর ধরিনি, মন খারাপ করে ছাদের উপর চলে আসি। আজকে চাঁদটা অনেক সুন্দর, কিন্তু আমার কাছে কেমন একটা বিরক্ত লাগছে। ছাদে বসে আছি, কিছুক্ষণ পর রূপা আসে। ছাদে বসে আছেন আর ওইদিকে তানুষা কিছু খাচ্ছে না। এখনো কি রিপার কথা ভেবে কান্না করছে? কান্না করছে না, তবে মুড অফ করে বসে আছে। কারোর সাথে কোনো কথা বলছে না, কোনো খেলনা নিচ্ছে না। ঠিক আছে, চলো নিচে যাই। রূপাকে সাথে নিয়ে তানুষার কাছে যাই। তানুষা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। মামনি, রাগ করেছো বাবার সাথে? ঠিক আছে, আগামীকাল সকালে তোমাকে তোমার মামনির কাছে দিয়ে আসবো, কেমন? তাও তানুষা চুপ করে আছে। পরি, তোমার মমের সাথে কথা বলবে না? আমি মামুনির কাছে যাব। ঠিক আছে চলো, তোমাকে তোমার মামনির কাছে নিয়ে যাব। তবে তোমাকে আর 3 দিন এই বাড়িতে থাকতে হবে, কেমন? 3 দিন পর কি আমরা একসাথে থাকবো? না, আমি তোমাদের সাথে থাকবো না। তোমাদের সাথে থাকবে তোমার মামনির নতুন বর। নতুন বর কি? মানে তোমার। তখনই রূপা আমাকে থামিয়ে দিয়ে বলে, এতটুকু মেয়েকে কেন এসব বলছেন? আমি চুপ করে গেছি। রূপা তানুষাকে কোলে নিয়ে বলে, পরি, আমরা খেলা করি চলো। আমি বসে আছি, রূপা তানুষের সাথে খেলা করছে। কিছুক্ষণ পর তানুষ আমার কাছে আসে, আমার ডান হাতটা কাছে নিয়ে কামড়দার জায়গাটা চুমু খাচ্ছে। বাবাই, তুমি আমার উপর রাগ করছো? তখনই তানুষাকে জড়িয়ে ধরে এক এক করে চুমু খেতে লাগলাম। আমার কলিজা তুই। তখনই রূপাও সামনে এসে জড়িয়ে ধরে আমাদের বাপ মেয়েকে। দুজনে একসাথে তানুষাকে আদর করে দিচ্ছি। পরি, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমাদের ছেড়ে কোথাও যাস না পরি। 3 জনে মিলে অনেক দুষ্টুমি করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুমতে করে ফ্রেশ হয়ে অফিসে যাচ্ছিলাম, তখনই রাব্বি আসে। সৌরভ, তানুষাকে নিয়ে আগামীকাল সকালে কোর্টে হাজির হতে হবে। কিন্তু এখনো তারও 2 দিন বাকি আছে। রিপা তার লয়ার দিয়ে আবেদন করেছে, এখন আগামীকাল যেতে হবে। তানুষা কি রূপাকে মা হিসেবে মেনে নিয়েছে? না। তাহলে তো কোনোভাবে সম্ভব না। এখন কি করা যায়? দেখি কি হয়। রাব্বি চলে গেছে, আমি আজকের অফিসে যাইনি। সারাদিন আমি এর উপর দুজনেই তানুষের সাথে গল্প করে সময় কাটিয়ে দিয়েছি। দিনটা চোখের পলকে চলে গেছে। সকালে বাড়ির সবাই তানুষাকে নিয়ে আদালতে গেলাম। সকাল 11টার দিকে আদালতে কার্যকর শুরু করেছে। রিপার লয়ার প্রথমে অনেক কিছু বলেছে, এরপর রাব্বি বলেছে। সবকিছু শুনে জজ সাহেবা তানুষাকে ডেকে নিলেন। আচ্ছা মামুনি, তোমাকে তোমার বাবাই আর মামুনির মধ্যে সবচেয়ে বেশি আদর করে কে? দুজনেই। আচ্ছা ধরো তোমার বাবাই আর মামুনি দুজনে আলাদা আলাদা জায়গায় থাকে, এখন তুমি কার কাছে থাকবে? তখন আমার বুকের ভেতর দুঃখখানি বেড়ে গেল। আমি সে দেখি রূপা চোখ বুঝে আছে। তানুষা একবার আমার দিকে আরেকবার ওর মায়ের দিকে তাকাচ্ছে। তানুষা কাকে বেছে নিবে চিন্তা করছে। রূপা 2 হাতে এক করে চোখগুলো বন্ধ করে রাখছে। তখনই তানুষা বলে, আমি মামুনির সাথে থাকবো। তানুষার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। রূপা চোখ বেয়ে পানি পড়ছে। রিপার হাজবেন্ড দুজনকে জড়িয়ে ধরেছে আনন্দে। অর্ডার অর্ডার, তনুষাকে ওর মায়ের কাছে থাকার অনুমতি দেওয়া। তখনই রিপা তানুষার কাছে যায়। আমি উঠে বাইরের দিকে হাঁটা দিচ্ছি। তখনই তানুষা বলে, বাবাই, তুমি চলে যাচ্ছ কেন? আমি কোনো কিছু বলছি না। কিছুটা দাঁড়িয়ে আবার হাঁটা দিলাম। সাধারণত মেয়েরা বাবা পাগল হয়, কিন্তু তানুষা যে ওর মায়ের জন্য পাগল এটা আমি আগেই জানতাম। যখনই দরজার সামনে আসি তখনই তানুষাকে রিপা কোলে নিতে যাচ্ছে, কিন্তু তানুষা রিপার কোলে না উঠে দৌড়ে রূপার কাছে চলে এসে আর রূপাকে জড়িয়ে ধরে বলে, মামুনি, বাবাই আমাকে রেখে চলে যাচ্ছে। পরি, তুমি আমাকে মামুনি বলছো? হ্যাঁ মামুনি, তুমি আমার মামুনি। তখনই রাব্বি জজ সাহেবের কাছে আবেদন করেছে। আমি দাঁড়িয়ে গেছি। রায়টা লেখার আগে একবার ভালো করে তানুষাকে জিজ্ঞেস করেন তানুষা তার কোন মামুনির কাছে থাকবে বলেছে। তখন জজ সাহেবা লেখালেখি থামিয়ে দেয়। আচ্ছা মামুনি,
তুমি তোমার কোন মামুনির কাছে থাকবে? তানুষা রূপাকে জড়িয়ে ধরে বলে, আমি যার কাছে আছি এই মামুনির কাছে। তখন রিপা ও তার হাজবেন্ড মন খারাপ করে নেয়। রূপা তো তানুষাকে চুমু দিয়ে যাচ্ছে একের পর এক। অর্ডার অর্ডার। তনুষার ইচ্ছার উপর ভিত্তি করে রায় ঘোষণা করা হলো। তনুষার জন্মদাতা বাবা আল মাহমুদ সৌরভ আর জন্মদাত্রী মা রিপা ইসলাম। তাদের দুজনের মতের উপর ভিত্তি করে দুজনের কিছুদিন আগে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তারা আলাদাভাবে নিজেরা অন্য কাউকে বিয়ে করেছে। এখন তনুষা যেহেতু তার মায়ের ছিল আর তনুষা যেহেতু আল মাহমুদ সৌরভের দ্বিতীয় স্ত্রী রিপাকে মামুনি হিসেবে মেনে নিয়েছে, এখন থেকে তনুষা ওর বাবায়ের বাড়িতে থাকবে। এখানে এই মামলার রায় শেষ করা হলো। তানুষা এমন করবে আমি কল্পনা করতে পারছি না। আমার মেয়ে আমার থেকে অন্য একটা মেয়েকে কি করে বেশি ভালোবেসেছে। রিপা, মন খারাপ করো না, আমরা উচ্চ আদালতে যাব। না থাক, তার কোনো দরকার নেই। যেই মেয়েটা অল্প দিনে তানুষার মনে জায়গা করে নিয়েছে সেই মেয়েটার কাছে তানুষার সুখেই থাকবে। রিপা রূপার কাছে এগিয়ে যায়। রূপার করে তানুষা রিপাকে দেখে তানুষা রূপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মামুনি, আমি তোমার মামুনি, একবার আমার দিকে তাকাও। পরি যাবে না আপনার কাছে, দেখি সরেন, আমাকে যেতে দিন প্লিজ। একবার ওকে বুকে জড়িয়ে ধরতে দাও। তখন রূপা তানুষাকে রিপার কোলে দেয়। রিপা তানুষাকে কোলে নিয়ে অনেকগুলো চুমু দিল। তানুষা রিপার চুমুগুলো পছন্দ করছে না। তানুষাকে নিয়ে আমার কাছে রিপা এসেছে। সৌরভ, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আর আমার কলিজাটা তোমাদের কাছে দিয়ে গেলাম। ওকে আদর যত্নে বড় করো। তোমার যদি এতই কলিজা হতো তাহলে ওকে ছেড়ে কখনোই যেতে না, আর আমার মেয়েকে আমি আদর যত্নে রাখবো। তানুষা আমার দিকে হাত বাড়িয়ে দেয়। বাবাই, আসো মামুনি। তারপর তানুষাকে কোলে নেই। ভালো থেকো, হয়তো আর কখনো দেখা হবে না। আর রূপা, তুমি সত্যিই ভাগ্যবান, যেটা সবার সাথে হয় না, কিন্তু তোমার সাথে হয়েছে। হ্যাঁ, আল্লাহ চাইলে সবকিছুই হয়। রিপা চলে গেছে। রূপা আর আমার দিকে তাকিয়ে আছে। মা বাবা, ভাবি, আপু, ভাইয়া সবাই অনেক খুশি হয়েছে। যাক, তাহলে এতদিন আমাদের সমস্যা সমাধান হচ্ছে। তখন নিচে দেখি রূপা মন খারাপ করে নেয়। দাদু ভাই, তুমি তো আমাদের সবার দম বন্ধ করে দিচ্ছিলে। তানুষা আম্মু আমার, আয় আমার কাছে আয়। আপু তানুষাকে কাছে নেয়। সবাই রূপার একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। আচ্ছা, এখন সবাই বাড়িতে চলো। আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। সবাই অনেক খুশি, তবে রূপার চেহারা অনেকটা চিন্তার ভাঁজ। আমি রূপার দিকে তাকাচ্ছি। রূপা সবার সাথে হাসাহাসি করছে ঠিকই, কিন্তু মন থেকে নয়। গাড়িটি এসে বাড়ির সামনে থেমেছে। সবাই নেমে বাড়ির ভিতরে গেলাম। আজকে রান্না বান্না করা হয়নি, এখন খাবার খাবে কি তোমরা? আমি খাবার অর্ডার করে দিচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে, কেমন? হ্যাঁ, তা ভালো হবে। আর সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। কি কথা বাবা? বলছি, সৌরভ যে বিয়ে করেছে এটা অনেকেই জানে না। তা আমি বলে কি, সামনে শুক্রবারে একটা অনুষ্ঠান করে ওদের বিয়ের কথাটা সবাইকে বলে দিব। তোমরা সবাই কি বলো? এইটা তো খুশির খবর। হ্যাঁ, এটা অনেক ভালো হবে। সৌরভ কি বলে আগে সেটাতে সবাই শুনেন। হ্যাঁ জামাই, একদম ঠিক বলছো। সৌরভ, কি বলিস? রূপার আর তোর বিয়ের উপলক্ষে একটা পার্টি দিতে চাচ্ছি। সবাই যেহেতু রাজি, এখানে আমার না বলার কোনো মানে হয় না। তাহলে এতদিনে রূপার মনে আশা পূরণ হবে, কি বলো রূপা? যেটা ভালো মনে করেন। আচ্ছা, আমি রুমে গেলাম, আমার ক্লান্ত লাগছে। আমি বুঝতেছি না রূপা কেন এমনটা করছে। ঠিক আছে, তাহলে এইটাই ফাইনাল। আচ্ছা, এখন সবাই গিয়ে ফ্রেশ হয়ে নাও। মামনি এসো। তানুষাকে কোলে নিয়ে রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দেখি ভিতর থেকে কথা শব্দ হচ্ছে। আমি দরজাটা ধাক্কা দিলাম, কিন্তু বন্ধ। আমি নক করে কিন্তু খুলছে না। প্রায় 10 মিনিট পরে দরজাটা খুলে। রূপার চোখগুলো লাল হয়ে আছে। আমি কিছু বলিনি, কেন দেরি হলো দরজা খুলতে, কার সাথে কথা বলছে, এসব কিছুই বলিনি। তানুষা মামনি বলেই রূপার কাছে যায়। মামুনি এসো, আমরা খেলা করি। পরি, মামুনির তো মাথা ব্যথা করছে, পরে খেলা করব কেমন? এখন এসো, শুয়ে থাকবে। না, আমি এখন খেলা করব। না, এখন নয়। তখনই তানুষা রূপার হাত ধরে বারবার বলছে, মামুনি এসো, খেলা করব। তখনই রূপা তানুষাকে জোরে ধমক দিয়ে বলে, বলছি না এখন ভালো লাগছে না, যাও সামনে থেকে। তানুষা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আমি সাথে সাথে তানুষাকে কোলে নিয়ে নিলাম। রূপা, কি হয়েছে তোমার? এমন জোরে ধমক দিলে কেন? বারণ করছি তাও বারবার একই কথা বলছে, এটা আমার কাছে অসহ্য লাগে। আচ্ছা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? হঠাৎ করে দেখছি তোমাকে অনেকটা চেঞ্জ লাগছে। কিছু হয়নি, বলছি তো ভালো লাগছে না। বলে চলে যেতেছিল, তখন আমি রূপার হাতটা ধরি। আর তখনই বলে, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? স্বামী তার স্ত্রীর হাত ধরবে, এখানে সাহসের কি হলো? কিসের স্বামী স্ত্রী? আপনার সাথে আমার এটা কোনো বিয়ে নয়, এটা ছিল আমাদের দুজনের চুক্তি। তানুষা আমাকে মা হিসেবে মেনে নিয়েছে, এখন চুক্তি মতো আপনি কাজগুলি করে দিন। মামনি, তুমি তোমার দাদুর কাছে যাও, কেমন? তানুষাকে নামিয়ে মায়ের কাছে যেতে বলেছি।
তানুষা চলে গেছে। রূপা, তোমার কি কোনো কমন সেন্স নেই? তানুষা সব বুঝতে না পারে, কিন্তু সে যদি মা বাবার কাছে বলে দেয় সব কথাবার্তা। বলে দিলে আমার কি? এখন আপনার সাথে চুক্তিনামা অনুযায়ী কাজ করতে হবে। এখনো চুক্তির বাকি 5 দিন আছে, আগে 5 দিন শেষ হোক তারপর। রূপা দাঁড়িয়ে আছে, আমি বাইরে চলে এসেছি। সবার সাথে বসে গল্প করছি। রূপা আমাকে কিছু বলবে, কিন্তু বলার সুযোগ দিচ্ছে না। রাতের খাবার শেষ করে তানুষাকে নিয়ে শুয়ে পড়েছি। রূপা এসে পাশে শুয়েছে। আজ 2 দিন ধরে রূপার সাথে আমি কথা বলি না। দেখতে দেখতে আজকে শুক্রবার চলে এসেছে। আজ রাতে আমাদের বাড়িতে অনুষ্ঠান। আমি আর রূপা পাশাপাশি বসে আছি। বাবা এদিকে এসো। বলে আমাকে টানছে। যে উঠতে যাবো চেয়ে দেখি আমার পাঞ্জাবির সাথে রূপার শাড়ির আঁচল বাঁধা। রূপার আঁচলে টান পড়েছে। কি হচ্ছে? এমন ভাবে আঁচল টানছেন কেন? আমি রূপার দিকে তাকিয়ে আছি, চোখ সরাতেও পারছি না। জীবনে আর কোনো সময় মেয়ে মানুষ দেখেন নাই? মেয়ে মানুষ দেখেছি, তবে এত সুন্দর দোকান দেখিনি। তখনই রূপা তার নিজের দিকে তাকিয়েছে, আর সাথে সাথে তার হাত দিয়ে ধরে। বাবা দাঁড়িয়ে আছো কেন? এসো না, এসো। আসছে, একটু দাঁড়াও। পাঞ্জাবি থেকে শাড়ির আঁচলটা আলাদা করি। রূপার আঁচল নিয়ে বলে, ছি, আপনি এত ছোট মনের মানুষ আমার জানা ছিল না। মুখ সামলে কথা বলো। তোমার আঁচল ঠিক রাখতে পারো না, এখন আমার দোষ। তানুষা চলো। তখন যে দেখি তানুষা মন খারাপ করে বসে আছে। বাবাই, তুমি আর মামনি ঝগড়া করো কেন? তানুষা এমন প্রশ্নে আমি হতবাক হয়ে গেছি। তোমাদের কাপড়গুলো একসাথে বেঁধেছিলাম আমরা খেলা করব বলে, আর তুমি ছেড়ে দিলা। ওরে আমার পরি, এসো, আমরা এখন খেলা করব। দরকার নেই বলে তানুষা রুম থেকে বেরিয়ে যায়। আমি তানুষার পিছু পিছু গেলাম। তানুষাকে বুঝে ও রাগ ভাঙিয়ে নিলাম। বাপ বেটি ছাদের উপর অনেক খেলা করে নিচে এসেছি। বিকেল করে সন্ধ্যা হয়ে গেছে, নিচে গেলাম। কি রে, এখনো তৈরি হসনি কেন? আর রূপা কোথায়? কখন ধরে রূপাকে কোথাও দেখছি না কেন? কোথায় থাকবে, রুমে আছে মনে হয়। তানুষাকে নিয়ে গিয়ে রেডি হয়ে আয়, আর তুইও নিজেও রেডি হয়ে বৌমাকে সাথে করে আয়। ঠিক আছে। তানুষার সাথে দুষ্টুমি করে রুমে দিয়ে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা ফাঁকা, বাথরুমের দরজাটাও খোলা। তাহলে রূপা গেল কোথায়? ছাদে গেল নাকি? না, ছাদে তো আমরাই ছিলাম। তাও একটু গিয়ে দেখি। যে বাইরে যাব তখনই চোখ পড়লো আমার ল্যাপটপের উপরে। একটা কাগজ বাতাসে উঠছে। আমি কাছে গেলাম, গিয়ে দিকে কাগজে কিছু লেখা। হাতে নিলাম কাগজটা, আর সাথে সাথে দাঁড়িয়ে থাকা থেকে বসে গেলাম। রূপা এমনটা কেন করছে আমার সাথে? রূপা একটা চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে গেছে। রূপা চিঠিটা হাতে নিয়ে বসে আছে। তানুষ আমার কাছে আসে। বাবাই, মামনি কোথায়? তোমার মামনি একটু বাইরে গেছে, চিঠিতে লেখা আছে। আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনি আপনার কথা রাখেন নাই, তাই চলে গেলাম আপনাকে আর আমার পরীকে ছেড়ে। আমাকে খোঁজার ব্যর্থ চেষ্টা না করলে খুশি হব। যদিও আপনি আমাকে কখনো খুঁজতে বের হবেন না, এটা আমি ভালো করে জানি। পরীর দিকে খেয়াল রাখবেন আর নিজের যত্ন নেবেন। ইতি, কিছু সময় বিরক্ত করার জন্য একজন অতিথি। বাবাই, তোমার কি হয়েছে? মন খারাপ করছো কেন? কিছু না মামনি, চলো তোমাকে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে তানুষাকে মায়ের হাতে দিলাম। মা, তুমি তানুষাকে দেখো, আমি একটু বাইরে যাচ্ছি। কিছুক্ষণ পরে বাড়িতে মেহমান আসবে, আর তুই কি না বাইরে যাবি? রূপা কোথায়? রূপাকে কোথাও দেখছি না কেন? রূপা একটু বাইরে গেছে, আমি ওকে আনতে যাচ্ছি। গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি। রূপা এখন কোথায় গেছে, কোথায় খুঁজবো? রূপার মোবাইলে ফোন করছি, কিন্তু রিং হচ্ছে, রিসিভ করছে না। বারবার ট্রাই করতেছি, কিন্তু রিসিভ হচ্ছে না। তখন হঠাৎ করে মনে হলো রূপার মায়ের কাছে গেল নাকি। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করেছে। নাম্বারটা মনে হয় না চিনবে। এই প্রথম আমি রূপার মাকে ফোন করেছি। রিসিভ করে বলল, হ্যালো জামাই বাবাজি, বলো কেমন আছো? আন্টি, আপনি বুঝলেন কি করে আমি ফোন করেছি? তোমার নাম্বার সেভ আছে। আন্টি, আপনাদের ওখানে কি রূপা গেছে? না বাবা, রূপা তো আসেনি। কেন, রূপা কোথায়? রূপা তোমাদের বাড়িতে নেই? রূপা আপনাকে দেখবে বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। গিয়ে পৌঁছলে কিনা জানার জন্য ফোন করেছি। আচ্ছা, যদি রূপা যায় তাহলে আমাকে একটু ফোন করে জানিয়ে দেন, কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা, রাখলাম। কল কেটে চিন্তায় পড়ে গেলাম, তাহলে রূপা গেল কোথায়? চিন্তা করছি আর গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছি। হঠাৎ করে মনে হলো রূপার বান্ধবী তাসফিয়ার কথা। আমি সোজা ওদের বাসার দিকে যেতে লাগলাম। বাসার সামনে এসে গাড়ি থামিয়ে ভেতরে ঢুকবো, তখনই চেয়ে দেখি রূপার বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছে। রূপাকে দেখে আমার প্রাণটা ফিরে এসেছে। আমি রূপার দিকে এগিয়ে গেলাম। রূপা আমাকে দেখে থমকে গেছে। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছো কেন? আপনার সাথে আমার যেই চুক্তি ছিল এখন সেইটা শেষ, তাই চলে এসেছি। আর তাছাড়া যেখানে নিজের ইচ্ছে শক্তি প্রকাশ করা যাবে না, সেই বাড়িতে থেকে কি হবে? বাড়িতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কার বাড়িতে যাব? যেই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এমনকি আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটাতেও আমার কোনো অধিকার নেই। আমি যাব না, আপনি চলে যান। কথা কম বলে গাড়ি থেকে বসো। তানুষা তোমার কথা বারবার জিজ্ঞেস করছে। চুক্তি অনুযায়ী এখন আমার উপর আপনার কোনো অধিকার নেই। চুক্তির মেয়াদ এখনো 2 দিন আছে। রূপার বান্ধবী আমাদের ঝগড়া দেখে হাসছে। রূপা,
তাহলে তোর সমস্যা সলভ হয়ে গেছে। এখন আমি গেলাম। তোদের ঝগড়া দেখে আমার হিংসা হচ্ছে। তবে তোর বরটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, আর কিছুই না। তাসফিয়া চলে গেছে, রূপা অন্যদিকে চলে যাচ্ছে। আমি গিয়ে ওকে সোজা কোলে তুলে নিলাম। কি করছেন? কোলে তুলছেন কেন? কথা কম বলো। আর তোমার তো ওজন কেন? ওজন যেহেতু, তাহলে কোলে নিলেন কেন? নামান আমাকে। আপনার মতো বদমেজাজি ছেলে জীবনে কম দেখেছি। গাড়ির দরজা করে রূপাকে ভিতরে বসিয়ে দেই। গাড়িতে বসেছি, রূপা বক বক করছি। চুক্তিতে কি লেখা ছিল আর তুমি কি করছো? তানুষা তোমাকে মামুন হিসেবে মেনে নিলে তুমি আমাদের বাড়িতেই থাকবে, আর তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? আমার মা আর বোনের সমস্যা আপনি কি সমাধান করছেন? সময় তো আছে, তাই না? এখন চুপ থাকো। বাবা ফোন করছে বারবার। বাড়ির সব মেহমান এসে গেছে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। করুন, তাতে আমার কি? হ্যাঁ, তোমার কিছু না, সব আমার। এখন সিট বেল্ট বেঁধে নাও। রূপা সিট বেল্টটা না বেঁধে বকবক করছে। আমি গাড়িটা থামে সিট বেল্টটা বেঁধে দিতে গেলাম, তখনই রূপার ঠোঁট আমার গালে লাগছে। আমি জোর করে বেঁধে দিয়েছি। চলে আসার সময় ইচ্ছে করে ওর কপালে চুমু খেলাম। রূপা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিস করলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। রূপা কিছু বলছে না। আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। 40 মিনিটের মধ্যে বাড়িতে চলে এসেছি। গাড়ি থেকে নেমে রূপাকে নিয়ে ভেতরে ঢুকেছি। সে দেখে বাড়িতে কম বেশি সব মেহমান এসেছে। রূপাকে দেখে তানুষা দৌড়ে এসে মামুনি বলে জড়িয়ে ধরে। মামুনি, তুমি কোথায় ছিলে? তোমার নানুর বাড়িতে গিয়েছিলাম। তাহলে আমাকে সাথে নিয়ে যাওনি কেন? আগামীকাল তোমাকে সাথে নিয়ে যাব। তোমাদের কোনো কমন সেন্স নেই? কোথায় গেছিলে তোমরা? বাবা, রূপার মায়ের কাছে। যা, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। রূপার কাছ থেকে মা এসে তানুষাকে নিয়ে গেছে। আমি রূপার হাত ধরে নিয়ে যাচ্ছি রুমে। সবাই তাকিয়ে আছে। রূপাকে রুমে নিয়ে যাই। এমন ভাবে আমার হাত ধরবেন না, আমার নিজের কাছে খারাপ লাগে। তোমার মোবাইলটা কোথায়? কেন? কোথায় সেটা বলো। এই তো। আমি রূপার হাত থেকে মোবাইলটা নিয়ে সোজা একটা আচার দিয়ে ভেঙে ফেলেছি। আরে কি করছেন? মোবাইলটা ভাঙছেন কেন? মোবাইলে ফোন ঢোকার পরে যখন রিসিভ করা হয় না, সেই ফোনটা ব্যবহার করার কোনো দরকারই নেই। তোমাকে কিছু বলছি না বলে যা খুশি তাই করে যাচ্ছ। যাও গিয়ে কাপড় চেঞ্জ করে তৈরি হয়ে নাও। আমি নিচে যাব না। আপনি আমার মোবাইলটা ভাঙছেন কেন? বলছি তৈরি হয়ে যেতে, তা না হলে জোর করে তৈরি করাবো। জোর করে করাবেন মানে? আপনার সেই অধিকারটা আছে নাকি? আমার ওদিকে এখন জোর করে আদায় করব বলে ওর চুড়িদার নামিয়েছি। রূপা তাকিয়ে আছে। তুমি কাপড় চেঞ্জ করো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার মা বোনের সমস্যার সমাধান করে দেবো, কথা দিলাম। রূপা আমার দিকে তাকিয়েই কাপড় চেঞ্জ করে আসছে। রূপাকে অনেক সুন্দর লাগছে। আমি চুলগুলো হালকা করে আঁচড়ে বেঁধে দিলাম। রিপাকে কি এমন ভাবে চুল বেঁধে দিতেন? জীবনের প্রথম কারো চুল এমন ভাবে বেঁধে দিলাম। এখন চলো, সবাই অপেক্ষা করছে। রূপাকে সাথে নিয়ে নিচে গেলাম। বাবা সবাইকে আমার স্ত্রী হিসেবে রূপার সাথে পরিচয় করে দিল। রূপার হাত ধরে রাখছি। রূপা নিজে ইচ্ছে করে আমার সাথে হাঁটছে না, এক প্রকার রূপাকে জোর করে আমার সাথে হাঁটাচ্ছে। এমন কেন আপনি? হ্যাঁ, আমি এমনই। তানুষা তোমাকে মামুন হিসেবে মেনে নিয়েছে। তুমি চাইলে এখনো যেতে পারবে না। সবার সাথে আলাপ শেষ হলো। আস্তে আস্তে সব মেহমানরা চলে গেছে। রূপা, আমি অনেক খুশি। আমি চাইবো তুমি সারা জীবন আমাদের বাড়িতে থাকো। রূপা কোথাও যেতে চাইলেও আমরা যেতে দিব নাকি? রূপা, তুমি আমায় আমার ধারণা পাল্টিয়ে দিয়েছো। সত্যি তুমি অনেক লক্ষ্মী এই বাড়ির জন্য। যে সৌরভ কিনা কখনো কারোর সাথে কথা বলতো না, সেই সৌরভ এখন তোমার জন্য সবার সাথে হেসে হেসে কথা বলছে। আপনারা সবাই খুব ভালো। মামুনি, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। চলো পড়ি, তোমাকে নিয়ে রুমে যাই। রূপা রুমে গেছে। আমি কিছুক্ষণ পর রুমে গেছি। রূপা তানুষার পাশে শুয়ে আছে। আমি রূপাকে বললাম, রূপা তুমি চাইলে তোমার মায়ের কাছে যেতে পারো, আমি বাধা দেব না। নাও, তোমার সাথে চুক্তি করা চুক্তির কাগজপত্র সব ছিঁড়ে নিলাম। রূপা হ্যাঁ না কিছুই বলেনি। রূপা শুয়ে আছে, আমি গিয়ে শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রূপার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আমি বুঝতে পারছি রূপা চলে যাবে। আমি বেরিয়ে এসেছি। কিছুক্ষণ পর রুমে গেলাম। রুমে ঢুকে দেখি রুমটা একদম অন্যভাবে সাজানো। আমি মনে মনে ভাবছি, ভুল করে কি অন্য কারো রুমে ঢুকে পড়েছি। যেই ঘুরে চলে আসতেছিলাম তখনই দেখি রূপার সাথে ধাক্কা খেলাম। রূপাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। তাও জিজ্ঞেস করেছি, রূপা তুমি এখনো যাওনি? আমি চলে গেলে আপনি তো খুশি হবেন, আমি সেটা ভালো করেই জানি। তবে আমি একা বের হলে বাড়ির সবাই হাজারটা প্রশ্ন করবে, তাই আপনি আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন। রুমের এই অবস্থা কি করেছে? কিছুটা অধিকার খাটানোর ব্যর্থ চেষ্টা মাত্র। কেন খারাপ লাগছে? আমার ল্যাপটপ, চেয়ার, টেবিল কোথায়? চেয়ার বারান্দায় রাখা আছে, আর টেবিল কোনায় রাখা, আর ল্যাপটপ ড্রয়ারের ভিতর। যেহেতু থাকবে না সেহেতু তো মায়া লাগিয়ে কি লাভ? তুমি চলে যাবে আর সবসময় তোমার কথা মনে পড়ে সেই কাজগুলো করছো কেন? আমার কথা আপনার মনে পড়বে? আমার না হয় মনে পড়ুক, কিন্তু তানুষার তো বারবার মনে পড়বে। আর তাছাড়া থাক কিছু না। আমি চুপ করে গেলাম। আসল কথা হলো আমি রূপাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বিয়েটা তো এক প্রকার জোর করেই করা হয়েছে। এখন জোর করে বলতে পারছি না রূপা তুমি আমার মাঝে থেকে যাও।
কি হলো, কি ভাবছেন? এতটা গভীর চিন্তা করে যা বলতে চেয়েছিলেন বলেন। রূপা মনে মনে ভাবছে। একবার শুধু বুকের মাঝে জড়িয়ে ধরে বলেন, রূপা তোমার কোথাও যেতে হবে না, আমার কাছে থেকে যাও। কিছু না। আচ্ছা তুমি কখন বের হবে? এই তো দুপুরের খাবার শেষে। সাথে তানুষাকে নিয়ে নিও। তানুষাকে নিয়ে গেলে আপনি তানুষাকে ছাড়া থাকবেন কি করে? তানুষাকে একেবারে নিয়ে যেতে বলিনি, বাড়ির সবাইকে বলবো আমরা ঘুরতে যাব, তখন তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাব, আমি তানুষাকে নিয়ে চলে আসবো। আচ্ছা আমি ফ্রেশ হতে যাই। আমি ভিতরে গেলাম আর রূপা মন খারাপ করে নিচে চলে গেল। রূপা কি হয়েছে, কোনো সমস্যা? না মা, কিছু হয়নি। আমার মায়ের জন্য মন খারাপ লাগছে, যদি অনুমতি দিতেন তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসতাম। মায়ের জন্য মন খারাপ করছে তো ভালো কথা, সৌরভকে বলে দিব তোমাকে নিয়ে বেরিয়ে আসতে, কেমন? আর তাছাড়া আমার তো তোমাদের পরিবারের কাউকে চিনি না, তুমি যাও, আমরা সবাই গিয়ে তোমাকে নিয়ে আসবো আর তোমার পরিবারের সবার সাথে পরিচয় হয়ে আসবো, কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা আপনি বসেন, আমি খাবার রেডি করে দিচ্ছি। রূপা, সব কিছু রেডি করা আছে, তুমি তানুষাকে খাইয়ে দিয়ে আমাদের সাথে বসো। উনি তো এখনো আসেনি। উনিটা কে? তানুষার বাবাই। তখনই সবাই হাসাহাসি করছে। কি হলো, সবাই হাসছেন কেন? হাসবো না তো কি করব বলো, তোমার কথা শুনে তো সবার হাসি আসছে। ভাই যেন তোমার এমন উনি টুনি এসব না শুনে, তাহলে সব রাগ তোমার উপর ঝাড়বে। তানুষার বাবাই বা উনি বলার কি দরকার, সৌজে সৌরভ বলে ডাকতে পারো। আমার মা বলে মেয়েরা নাকি তার স্বামীর নাম ধরে ডাকাটা ভালো না, স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর অমঙ্গল হয়। আমি তানুষার বাবাই বলে ডাকবো, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমরা তো কিছু মনে করব না, কিন্তু যাকে ডাকবে সে কেমন মনে করবে একটু চিন্তা করে এরপর ডেকো, কেমন? রূপা, তোমার কথা সৌরভ কিছুই মনে করবে না, তুমি যা খুশি বলো। এখন তানুষাকে খাইয়ে দাও, কখন থেকে তোমার হাত দিয়ে খাবে অপেক্ষা করে যাচ্ছে। ঠিকই বলছেন মা আপনি। পরি এসো মামনির কাছে। তানুষাকে কোলে নিয়ে রূপা খাবার খাওয়াচ্ছে। তখন আমি সেজে গুজে নিচে নামছি। আমাকে দেখে তানুষা বলে, বাবাই এসেছে, মামনি বাবাই এসেছে। তানুষা এসে আমার হাতটা ধরে, আমি একে কোলে নেই। মামনি, আজকে আমরা ঘুরতে যাব, কেমন? খাবার তাড়াতাড়ি শেষ করে নাও। ঘুরতে যাবি, ঠিক আছে, তাহলে এক কাজ কর, রূপাকে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আয়। আমরা তো কেউ তোর নতুন শ্বশুর বাড়ি চিনি না, রূপার পরিবারকে কাউকেই দেখিনি, তাই ভাবছি আমরা 2 দিন পর রূপাদের বাড়িতে যাব, কি বলিস তুই? আচ্ছা। তানুষা আমার কোলে রূপাকে খাইয়ে দিচ্ছে। রূপা তুমি খেয়ে ব্যাগ নিয়ে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনি খাবেন না? খিদে নেই। সৌরভ আয়, আগে খাবি এরপর যাবি। মা জোর করেই নিয়ে বসিয়েছে। তখনই রূপার বোন আমাকে ফোন করেছে, তারপর ভিডিও কল। আমি রিসিভ করি। হ্যাঁ বলো, কেমন আছো? ভাই আপুকে মোবাইলটা দেন, মা আপুকে দেখতে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। রূপা মোবাইলটা নাও, তোমার বোন ফোন করেছে। রূপার হাতে মোবাইলটা দেই। রূপা মোবাইলটা হাতে নিয়ে বসে আছে। সমস্যা নেই, তুমি আলাদাভাবে গিয়ে কথা বলতে পারো, এখানে কেউ কিছু মনে করবে না। ঠিক আছে। রূপা উঠে গেছে। আমি বুঝতে পারছি রূপা সব জেনে যাবে। সব জেনে রূপা আমাকে ছেড়ে যেতে চাইবে না। আমি খাবার খাচ্ছি, ওইদিকে রূপা তার বোন, ভাই এবং মায়ের সাথে কথা বলছে। আপু তুই তো আসিস না, জানিস সৌরভ ভাইয়া আম্মার অপারেশন করিয়েছে, আম্মা এখন সম্পূর্ণ সুস্থ। আর আমার বিয়ের জন্য যাদের বাবার সাথে কথা বলেছে, আর বিয়ের জন্য মায়ের হাতে 5 লক্ষ টাকা দিয়ে গেছেন। সত্যি তোর বরটা অনেক ভালো। মা, রূপা জামাই কিনে আমাদের এখান থেকে বেরিয়ে গেলে অনেক খুশি হতাম। আপু, আমার সাইকেল দুলাভাই কিনে দিয়েছি, আমি এখন রোজ স্কুলে যাই। আচ্ছা মা, দেখি তোমার জামাই না আসলেও আমি আসবো আজকে, এখন রাখি। বলে ফোনটা কেটে দিল। আমি তাকে দেখি রূপার চোখের কোণে পানি জমে আছে, তবে মুখে অনেকটা হাসি দেখা যাচ্ছে। রূপা আমার কাছে আসে। দাও মোবাইলটা দাও। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না, তবে আপনার উপকার আমার সারা জীবন মনে থাকবে। উপকার হতে যাবে কেন? এটা তো চুক্তিতে লেখা ছিল। সুতরাং তুমি আমার কাছে আমার মেয়েকে রেখে দিয়েছো। আমি তোমার পরিবারের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি, বলতে গেলে চুক্তির নিয়ম মেনে কাজগুলো করেছি। আরে আপনি তো সত্যিই বলছেন, তাহলে ধন্যবাদ ফেরত নিয়ে নিলাম, কারণ আপনি যা করেছেন সবটা আমাদের চুক্তির জন্য, আর আমি চুক্তিতে জয়লাভ করেছি। আপনি দাঁড়ান, আমি ব্যাগ নিয়ে আসছি। তুমি এসো, আমি গাড়িটা বের করছি। বলে বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর তানুষাকে কোলে করে নিয়েই রূপা রুমে এসে ওর লাগেজ নিয়ে এসেছে। মা, বাবা, ভাবি, আপু গাড়ির সামনে এসেছে। রূপা আমাকে কথা দাও, তুমি আবার ফিরে আসবে। রূপা কিছুটা চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ ইশারা দিয়েই বলেছি, বলো ফিরে আসবে, কোন রকম সান্ত্বনা দিয়ে দাও। হ্যাঁ মা, ফিরে আসবো, আর সারা জীবন আপনাদের সাথে থাকবো।
দিদা, দাদু, ভাই, ফুপি, জেঠিমা, টাটা। ওরা সবাই টাটা দিয়েছে। আমি গাড়িটা চালাচ্ছি আর বারবার মনে হচ্ছে রূপা আমার থেকে দূরে সরে যাচ্ছে। রিপা যখন চলে যাচ্ছিল তখন এতটা খারাপ লাগেনি, আর মাত্র 1 মাসের বন্ধন ছিন্ন করে যাচ্ছে রূপা। এতেই মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কিছু হারাতে যাচ্ছি। তানুষা রূপার সাথে দুষ্টুমি করছে। আচ্ছা রূপা, একটা কথা জিজ্ঞেস করবো, তার সঠিক উত্তর দেবে? আগে শুনি, যদি প্রয়োজন মনে করি দিব, না না হয় দিব না। সবসময় এমনভাবে কথা বলো কেন? মন চায় তাই। এখন বলেন কি জানতে চান? তুমি কোনোদিনও মা হতে পারবে না কেন? কি হয়েছে তোমার সাথে যে কারণে কোনোদিন মা হতে পারবে না? জেনে কি করবেন? আর আমাদের তো এখন সংসার ভেঙে যাচ্ছে, তা শুনে আপনার কোনো কাজে আসবে না, বরং আমি আপনার কাছে সারা জীবন ছোট হয়ে থাকব। কাজে আসবে কি না আসবে সেটা পরে দেখা যাবে, এখন তো কারণটা বলবে নাকি? আপনাকে সবকিছু বলতে আমি বাধ্য নই। আর তাছাড়া একটু পরে আমাদের রাস্তা, পথ আর জীবন চলা সবকিছু আলাদা হয়ে যাবে। তাই শেষ মুহূর্তে আপনাকে আর আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। এখন এসেছেন মা কেন হতে পারবো না সেইটা জানতে? কোথায় একবারও তো বলেননি রূপা তুমি আমার মেয়ের মা হয়ে সারা জীবন থেকে যাও। কোথায় কখনো তো এই 1 মাসের মধ্যে একদিনও বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলেন নাই আমি তোমাকে ভালোবাসি। রূপা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন সত্যি বৃথা। তানুষার একমাত্র মামনি তুমি আমাদের মাঝে থেকে যাও। এটা ভালোবাসা না, এখন আমার প্রতি করুণা দেখাচ্ছেন। আমার প্রতি আপনি অনেক করুণা দেখিয়েছেন, আর করুণা দেখাতে হবে না। রূপা, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। যেদিন থেকে তানুষা তোমাকে মামনি হিসেবে মেনে নিয়েছে সেদিন থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। তাহলে এতদিন তো বলেন নাই, একবারও তো বুকের মাঝে জড়িয়ে ধরেন নাই, তাহলে আজ এখন চলে যাচ্ছে তাহলে কেন বলছেন? ঠিক আছে নামো, তোমার বাবার বাসায় সামনে এসেছি। রূপা আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ বসে রইল। তানুষা আমাদের নীরবতা দেখে সেও কেমন চুপ হয়ে গেছে। রূপা কিছু বলবে কিন্তু বলছে না। বাবাই, গাড়ি চালাচ্ছ না কেন? আমরা এসে গেছি, তোমরা নামো। রূপা তানুষাকে নিয়ে নামে। চলেন আমাদের বাসায় যাবেন। তোমাদের বাসা হতে যাবে কেন? এটা তো আমার ফ্ল্যাট, ইচ্ছে করলে যে কোনো সময় যেতে পারি। বরং তুমি আমার বাড়ি ছেড়ে আমার আরেকটা বাড়িতে যাচ্ছ। সরি, আমি তো ভুলে গিয়েছিলাম এই ফ্ল্যাটটা আমাদের। মামুনি, এখানে দাঁড়িয়ে আছো কেন? তানুষা, এসো মামুনি, বাবার কাছে আসো। বাবাই, আমি মামুনির কাছে থাকি, তুমি ব্যাগগুলো নিয়ে এসো। তানুষার কথা শুনে রূপা হেসে দেয়। বাবা, কি হলো? ব্যাগগুলো নিয়ে এসো। হ্যাঁ মামুনি, আসছি। মামুনি চলো আমরা নানুর বাড়িতে যাই। রূপা আমার দিকে তাকিয়ে আছে। কাছে সে রূপা তানুষাকে জোর করে আমার কোলে দেয়। পরি, তোমার বাবাইয়ের কাছে যাও, মামুনি ব্যাগটা নিয়ে আসছি। তানুষা কান্না করছে। রূপা ব্যাগ নিয়ে নিয়েছে। রূপা চোখে পানি টলমল করছে। তখনই তানুষাকে নিচে নামিয়ে আমি রূপাকে গিয়ে জড়িয়ে ধরি, একদম শক্ত করে জড়িয়ে ধরি। রূপা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। রূপাকে জড়িয়ে ধরে রাখার পর বুঝতে পারলাম রূপাকে কতটা ভালোবাসি। কি করছেন? আশেপাশের মানুষজন তাকিয়ে আছে, ছাড়ুন। বলে জোরে ধাক্কা মেরেছে আর আমি নিচে পড়ে যাই। রূপা বোকা হয়ে গেছে, কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। আমি উঠে রূপার দিকে গিয়ে সোজা করে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলি, রাস্তার মেয়েরা রাস্তায় থাকাই যোগ্য, তাদের কখনো রাজপ্রাসাদে শোভা পায় না। রূপা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তানুষা আমাদের ঝগড়াগুলো দাঁড়িয়ে দেখলো। আমি তানুষাকে কোলে নিয়ে সোজা গাড়িতে এসে বসে দিয়েছি। বাবাই, আমি মামুনির কাছে যাবো, আমাকে মামুনির কাছে নিয়ে চলো। তানুষার কান্না শুনে রূপা গাড়ি দিকে আসছে আর আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠেই যাচ্ছি আর বলছি, আজ থেকে তোমার কোনো মামুনি নেই, তোমার মামুনি আমাদের জন্য মৃত। বলে গাড়ির দরজাটা খুলছি, ঠিক তখনই রূপার একটা চিৎকারের মতো ডাক শুনতে পেলাম, পরি বলে। আমি তাকে দেখি রূপাকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে আর রূপা নিচে পড়ে আছে। গাড়ি আরো গতি বাড়িয়ে চলে গেছে। আমি দৌড়ে রূপার কাছে গিয়ে দেখি রূপার মাথার পেটে রক্ত পড়ছে। আমাকে কিছু বলতে চাচ্ছে, তখন আর কিছু বলেনি, চুপ করে মাথাটা আমার কোলে রেখেছে। রূপার মাথাটা পেটে রক্ত পড়ছে। আমি কোলের উপর মাথাটা রেখে আমার দিকে তাকিয়ে আছি। কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলার মতো অবস্থাতেই নেই। আমি নির্ভক হয়ে তাকিয়ে আছি। রূপাকে কোলে নিয়ে গাড়িতে বসে সোজা হাসপাতালে রওনা দিলাম। তানুষা অনেক কান্না করছে আর বারবার রূপাকে বলছে, মামুনি তুমি কথা বলছো না কেন? মামুনি, আমি আর রাগ করবো না, তোমার সব কথা শুনবো, কথা বলো। বাবাই, মামুনি কথা বলছে না কেন? তোমার মামুনি ঘুমিয়ে আছে, ঘুম বাংলা কথা বলবে। রূপাকে নিয়ে হাসপাতালে আসি। গাড়ি থেকে নামিয়ে কোলে করে ভিতরে নিয়ে যাই। নার্সদের সাহায্যে রূপাকে নিয়ে সোজা আইসিইউতে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ডাক্তার আইসিইউতে গেছে। আমি বাড়িতে বাবাকে ফোন করেছি আর রূপার মাকেও, সবাই আসছে। এর মাঝে ডাক্তার এসে বলে, পেশেন্ট আপনার কি হয়? স্ত্রী। এ নেগেটিভ রক্ত লাগবে, ওনাকে অপারেশন করতে হবে, তাড়াতাড়ি 2 ব্যাগ রক্ত জোগাড় করেন। আপনাদের এখানে রক্ত নেই? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, যদি থাকে তাহলে নিয়ে আসেন, আর যাবার আগে কাগজে একটা সাইন করে যান।
কিসের সাইন? অপারেশন টেবিলে আপনার স্ত্রী মারা গেলে এতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না? কথাটা শুনে আমি চমকে গেছি। চোখের কোণে নিজের অজান্তে পানি চলে এসছে। ঠিক আছে দেন, সাইনটা করে দিলাম। হাত পা সব কাঁপাকাঁপি করছে। কেন এমনটা হলো চিন্তা করতে করতে গিয়ে রক্তের জন্য খোঁজখবর নিলাম। এই নেগেটিভ রক্ত আছে কথাটা শুনে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। রক্ত নিয়ে এসে নার্সকে দিলাম। এর মাঝে বাবা মা আর আপু এসে হাজির। রূপার অ্যাক্সিডেন্ট হলো কি করে? রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে। তখনই তানুষের কথা মনে হলো। দৌড়ে গিয়ে গাড়ি থেকে তানুষাকে নিয়ে এলাম। সৌরভ, তানুষাকে আমার কাছে দে। রূপার এখন কি অবস্থা? জানি না। তখনই রূপার বোন আর রূপার মা এসে হাজির। রূপার মা আমাকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন। রূপার মাকে দেখে মা বলে, সালেহা তুই এখানেই? শাপলা তুই, কতদিন পর দেখা। বলে মাকে জোরে ধরে কান্না শুরু করে দেয়। আমার মেয়েটা বাঁচবে তো? তোর মেয়ে মানে কি হয়েছে তোর মেয়ের? মা তুমি ওনাকে চেনো? চিনব না মানে? ও তো আমার বান্ধবী সালেহা। রূপা ওনার মেয়ে। মা তো চমকে গেছে। আর বাবা চুপে দাঁড়িয়ে শুনছে। কিছুক্ষণ ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলে, দেখুন, ওনার অপারেশনটা আমার পক্ষে করা সম্ভব না। আমার স্যার আসছে, উনি করবে। ডাক্তার, রূপা কেমন আছে? এখনো ঠিক বলতে পারছি না, তবে আল্লাহকে ডাকুন। ভাইয়া আপনি থাকতে আপুর অ্যাক্সিডেন্ট হলো কি করে? রূপা গাড়ি থেকে নেমে তোমাদের বাসায় যাচ্ছিল। আর কিছুই বলিনি, চুপ করে এখান থেকে সরে গেলাম। চোখের কোণে পানি জমে আছে, কিন্তু কান্না করতে চাইছে না। সবাই মনে করে ছেলেরা কান্না করতে জানে না, ছেলেরা নাকি স্বার্থপর হয়। ওরা নাকি বউকে ভালোবাসতে পারে না। কিন্তু ছেলেদের চাপা কান্নার কষ্টগুলো কেউ দেখে না। হাসপাতালে বসে নীরবে কান্না করেই যাচ্ছে। এর মধ্যে বড় ডাক্তার এসেছে। বাবা ডাক্তারকে বলে, দেখুন যত টাকা লাগে না কেন আপনি আমার বৌমাকে সুস্থ করে তোলেন। আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করব, বাকিটা আল্লাহর রাতে। আপনারা দোয়া করবেন যেন অপারেশন ঠিকঠাক মতো করতে পারি। ডাক্তার চলে যায়। আমি বসে আছি। তানুষা আপুর কাছ থেকে নেমে আমার কাছে আসে। তানুষা কিছুটা চুপ হয়ে গেছে। বাবাই, মামনির ঘুম এখনো শেষ হয়নি। আমি মামনির কাছে যাব। আমার উপর মামনি রাগ করেছে, তাই না বাবাই? তানুষার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। মাত্র 5 বছর বয়সে দুবার এমন হয়েছে। কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। তাই বুকে জড়িয়ে নিলাম। তোমার মামনি তোমার সাথে রাগ করেনি। এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে দেখবে তোমার সাথে কথা বলবে, খেলা করবে। আমি আর রাগ করবো না মামনির সাথে। তানুষার কথাগুলো শুনে আমার কাছে খারাপ লাগলো। রূপাকে জোর করলে আমার উপর অভিমানটা করতে পারতো না। আমাকে ভালোবাসে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু তাও কেন থাপ্পড়টা দিতে গেলাম? বসে বসে নিজেকে দোষারোপ করছি। তখনই যেদিকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ডক্টর একটা হাসি দিয়ে বলে, সব ঠিক আছে, তবে একটা সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা ডক্টর? ওনার মাথায় অনেকটা জোরে আঘাত পেয়েছে, যার ফলে কোনো কিছু নিয়ে বেশি টেনশন করতে দেওয়া যাবে না। ওনার সব কথা মেনে নিতে হবে, কোনো কিছুতে জোর করা যাবে না। অর্থাৎ ওনাকে রাগানো যাবে না, সব সময় ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে ডক্টর। আমি রূপাকে দেখতে চাই। এখন দেখা করতে পারবেন না, কিছুক্ষণ পর কেবিনে ট্রান্সফার করা হবে, তখন দেখা কইরেন, কেমন? রূপার জ্ঞান ফিরেছে ডক্টর? না, এখনো ফিরেনি, তবে কিছুক্ষণের মধ্যে ফিরবে। ধন্যবাদ ডক্টর। রূপার মা বোন আর বাবা মা আপু অনেক খুশি হয়েছে। আমি তানুষাকে রেখে বাইরে আসি। এই 36 ঘন্টা কিভাবে যে গেছে আমি নিজেও বলতে পারবো না। রূপার বোন এসেছে। সৌরভ ভাইয়া একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? ভাইয়া আপুর সম্পর্কে। হ্যাঁ বলো। কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছি। আপু আপনাকে সে প্রথম যেদিন অফিসে দেখে সেদিন থেকে আপনাকে ভালোবেসে ফেলে। যখন জানতে পারলো আপনি বিবাহিত, তখন আপু চাকরিটা ছেড়ে দিতে চায়। আর তখনই জানতে পারে আপনার একটা মেয়ে আছে, কিন্তু আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। তখন আপু ঠিক করে আপনার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করবে। তাই ঠিক করে আপনাকে বিয়ে করবে। এরপর থেকে রোজ রোজ আপনাকে ডিস্টার্ব করতে থাকে। এক প্রকার আপনি রাজি হয়ে আপুকে বিয়ে করেন, তাও চুক্তির মাধ্যমে। রূপার সাথে চুক্তি, তা তুমি জানলে কি করে? আপু আমাকে সব বলেছে। আচ্ছা, রূপা নাকি কোনোদিন মা হতে পারবে না। তুমি জানো কেন হতে পারবে না? আপু মা হতে পারবে না আপনাকে কে বলছে? রূপা নিজেই বলেছে। আপু মা হতে পারবে না এটা সত্যি, কিন্তু কেন হতে পারবে না এটা পুরোটা জানি না। তবে বছর 5 আগে একটা অপারেশন হয়েছে, তখন বাবা বেঁচে ছিল আর আমাদের অবস্থা ভালো ছিল। এর কিছুদিন পরে আপু কান্না করতো। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে চেক আপ করে জানতে পারে আপু বাচ্চার নালী কেটে ফেলা হয়েছে, যার ফলে মেন্সের সময় একটু সমস্যা হয় আর কান্না করে। যদিও পরে ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করে কান্না করা থামিয়েছে, তবে আব্বু ওই ডাক্তারের নামে মামলা করতে চেয়েছে। কিন্তু হঠাৎ একদিন আব্বা স্ট্রোক করে মারা গেল।
যদিও আব্বুর আগে হার্টের সমস্যা ছিল। প্লিজ আমার বোনটাকে আর কষ্ট দিয়েন না। তোমার বোনকে আর কোনোদিন কষ্ট দেব না। তখন আপু এসে বলে, সৌরভ, রূপার জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে গেলাম। বাবা মা, রূপার মা সবাই রূপার সাথে দেখা করে এসেছে। তানুষা রূপার পাশে বসে ওর গালে হাত বোলাচ্ছে। আমাকে দেখে রূপা চোখ অন্যদিকে নিয়ে যায়। আমি রূপার পাশে বসেছি। রূপার হাতটা সরিয়ে নিচ্ছে, আমি ধরেছি। আমাকে রেখে তুমি চলে যাবে? তখনই রূপা চোখ বেয়ে পানি পড়ছে আর তানুষা পানি মুছে দিচ্ছে। বাবাই, মামুনি কান্না করছে। মামুনি, তুমি কান্না করছো কেন? আমি কিন্তু কান্না করে দিব। রূপা কিছু বলছে না। আমি রূপার বুকে মাথা রেখেছি। তানুষা আমার মাথায় হাত বোলাচ্ছে। বাবাই, তুমি উঠো, মামুনির কষ্ট হচ্ছে তো। তোমার পরি বড় হয়ে গেছে, দেখো কেমন পাকা পাকা কথা বলে। আমার নয়, বলেন আমাদের পরি। হ্যাঁ, আমাদের পরি। আর তোমার মেয়ে তানুষা কেমন? এখন রূপা কিছুটা হাসি দেয়। সৌরভ, তানুষাকে নিয়ে বাড়িতে যা। তোর আপু আর মা এখানে রূপার সাথে থাকুক। আমার মামুনিকে ছেড়ে আমি কোথাও যাব না। মামুনি আমাকে ছেড়ে আবার কাজে চলে যাবে। বাবা, আমি থাকি। তানুষাকে নিয়ে তোমরা বাসায় চলে যাও, মাঝে মাঝে এসে দেখা করে যেও, তাহলে হবে। কিন্তু কোনো কিন্তু নেই, সাথে রূপার মা আর বোনকেও নিয়ে যান। ঠিক আছে। ওনারা সবাই চলে যায়। রূপার মা রূপার গালে চুমু খেয়ে গেছে। রূপার বোন দেখা করে তানুষার গালে চুমু খেয়ে চলে যায়। এক এক করে সবাই চলে গেছে। আমি, রূপার, তানুষা কিছুক্ষণ পর পর নার্স এসে রূপাকে দেখে যাচ্ছে। দেখতে দেখতে আজ 15 দিন কেটে গেল। ওইদিকে আমার ব্যবসার খোঁজখবর ফোনেই সব নিচ্ছি। এখন রূপা কিছুটা সুস্থ আছে। বাড়িতে কবে যাব? ডাক্তারের সাথে কথা বলে দেখি আগামীকাল চলে যাওয়া যায় কিনা। আরো একদিন? তো আমি আজকেই চলে যাব। ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। তানুষার রূপা দুজনেই গল্প করছে। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বলছে, চাইলে যেতে পারেন, তবে যত্ন রাখতে হবে। আর 1 সপ্তাহ পর ব্যান্ডেজ কেটে নতুন করে ব্যান্ডেজ করে যেতে হবে। এবং প্রতি সপ্তাহে একদিন আমার সাথে দেখা করিয়ে নেবেন। যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন আপনাকে আমি বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা আসি। হাসপাতালে বিল দিয়ে রূপাকে আর তানুষাকে নিয়ে বাইরে এলাম। এর মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। তানুষা আমার একটা হাত আর রূপার একটা হাত ধরে তানুষা মাঝে দাঁড়িয়ে বলে, এবার তোমরা আমার হাত ধরে হাঁটো। তানুষার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেছি। রূপা আমার দিকে তাকিয়ে আছে। আমরা আস্তে আস্তে হাঁটছি। তখনই সে দেখি রিপা ও তার হাজবেন্ড হাসপাতালে দিয়ে যাচ্ছে। তানুষা রিপাকে দেখে আমার হাতটা ছেড়ে দিয়ে রূপাকে বলল, মামুনি কোলে উঠবো। এসো পরি। বলে কোলে তুলেছে। রিপাকে দেখে রূপাকে শক্ত করে জড়িয়ে ধরেছে তানুষা। আর রূপার গালে কপালে রিপাকে দেখে বারবার রূপাকে মামুনি বলে যাচ্ছে। আমি তো তানুষার কাণ্ড দেখে রিপার দিকে তাকিয়ে দেখি রিপার অবস্থা 12টা বেজে গেছে। রূপা যদিও তানুষার আপন মা হয় না, কারণ রূপা আমার দ্বিতীয় স্ত্রী আর তানুষ হলো আমার প্রথম স্ত্রী। রিপার গর্ভে জন্ম নিয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো তানুষার আপন মাকে দেখেও এখন কাছে যায় না। তানুষা রিপাকে দেখে রূপার গালে বারবার চুমু দিচ্ছে আর বলছে, মামুনি তুমি অনেক ভালো, আমাকে ছেড়ে কোথাও যাও না। আমি তোমার সব কথা শুনবো। আমার ভালো মামুনি। রিপা তাকিয়েছে তানুষার দিকে, কিন্তু রূপাও তানুষাকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছে। রিপা আমাদের দিকে এগিয়ে আসছে। তখনই রূপা আমার হাত ধরে টান দিয়ে নিয়ে নেয়। রিপা কিছু বলতে চাইছে, কিন্তু আমার শোনার কোনো ইচ্ছে নেই। কি মেয়ে রে বাবা, সবকিছু নিজের হাতে ভেঙে আবার মুখ দেখাই কি করে? আমি হলে জীবনেও সামনে আসতাম না। তাহলে তুমি আমাদের বাপ মেয়েকে ছেড়ে চলে যাচ্ছিলে কেন? কোথায় যাচ্ছিলাম? আমি তো মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু সবকিছু ওই একটা গাড়ি নষ্ট করে দিয়েছে। কতগুলি দিন আমাদের জীবন থেকে চলে গেছে। কোনো ব্যাপার না, এখন থেকে শুধু ভালোবাসার ভালোবাসা হবে, কেমন? হ্যাঁ বাবাই। তানুষের কথা শুনে দুজনে লজ্জায় পড়ে গেলাম। তানুষের সামনে এখন যাই বলি না কেন সব শিখে ফেলে, তাই এখন থেকে সাবধানে কথাবার্তা বলতে হবে। চুপ করে আছেন কেন? চলো গাড়িতে গিয়ে বসো। তানুষাকে নিয়ে গাড়িতে বসেছি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমরা পেছনে বসে গল্প করছি। তানুষার দুষ্টুমিগুলো দেখছি আর রূপার দিকে তাকিয়ে আছি। রূপার চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে আর হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে বাইরের দৃশ্য ভিডিও করার নামে রূপার দৃশ্যটা ভিডিও করছি আর কিছু ছবি তুলে নিলাম। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকতে যাব, তখনই মা বলে, তোরা বাড়ির ভিতরে ঢুকতে পারবি না, বাহিরে দাঁড়িয়ে থাক। মায়ের এমন কথা শুনে রূপা মন খারাপ হয়ে গেছে, আর সাথে আমি অবাক হয়ে গেলাম। আবার কি হলো? কেন মা, কি করেছি আমরা? অনেক কিছু আমাদের থেকে লুকিয়ে রেখেছি, এখন আমরা যা বলবো তাই করবি। কিন্তু বাবা, কি করেছি? বলছি আগে তানুষাকে আমার কাছে দাও। আপু তানুষাকে রূপার কাছ থেকে নিয়ে ভেতরে চলে যায়। রূপা আমি যা যা বলবো তার সঠিক সঠিক উত্তর দিবে। আর সৌরভ, তোকে যা করতে বলবো তাই করবি, কোনো প্রশ্ন করতে পারবি না। হ্যাঁ বলেন, কি শুনতে চান? ঠিক আছে, করব। এবার বলেন কি করতে হবে। আগে রূপাকে বলি, রূপা আজকে এই বাড়িতে তুমি সৌরভের বউ হয়ে ঢুকবে।
আর বের হবে যেদিন তোমার মৃত্যু হবে সেই দিন। এখন তুমি রাজি আছো আমার কথায়? রূপা আমার দিকে তাকে একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে বলে, হ্যাঁ মা, আমি রাজি আছি। আমি আপনার ছেলেকে কখনো ছেড়ে যাব না। এমনকি আপনার ছেলে আমাকে তাড়িয়ে দিতে চায়, তাও ছেড়ে যাব না। খুশি হলাম। আর সৌরভ, তুই রূপার সাথে সারা জীবন সংসার করতে রাজি আছিস? রূপার হাতটা ধরে বলে, এই হাত ধরেছি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন এভাবে হাত রেখেই যাব, বাকি জীবনটা কাটিয়ে দেব। মা, কথা ভিডিও করা হয়ে গেছে। এখন সৌরভকে বলো রূপাকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে। সৌরভ, রূপাকে কোলে নিয়ে ভিতরে আয়। ঠিক আছে। রূপাকে কোলে তুলে নিলাম। রূপা আমার দিকে তাকিয়েছে। রূপাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাবি আর ভাইয়া, মা, বোন সবাই বাসায় ছিল। রূপাকে নামিয়ে দিতে যাব, তখন আপু বলে, সৌরভ, রূপাকে নিয়ে রুমে যা। হ্যাঁ হ্যাঁ, রুমে নিয়ে চলো। বাবাই, তুমি মামনিকে কোলে নিয়েছো, আমাকেও কোলে নিতে হবে। হ্যাঁ যাচ্ছি। তখনই তানুষা বলে, ওরে আমার পাকনা বুড়ি। তখনই তানুষাকে রূপার কোলে তুলে দিয়েছে। রূপার তানুষাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে আমার 12টা বেজে গেছে, কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ ফিলিংস তৈরি হয়েছে। রুমে নিয়ে গিয়ে ওদের মা মেয়েকে শুয়ে দেই। আপনার কষ্ট হচ্ছে তাই না? এটা কষ্ট না, বলতে পারো ভালোবাসা। রূপার তানুষা বসে আছে, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর বের হই। আমার শরীরটা মোছা দরকার, আপুকে বলবেন রুমে আসতে। ঠিক আছে, বলে দিয়েছি। আমি তানুষাকে সাথে নিয়ে নিচে এসে আপুকে বলেছি। আপু রুমে গেছে, সবার সাথে গল্প করছি, ভালোই লাগছে। কিছুটা সময় গল্প করেই কেটে গেল। আপু আর রূপা এসেছে। আচ্ছা, এখন আমরা যাই, বাড়িতে রবিন একা আছে। এখন যে কি করবেন? আগামীকাল সকালে যায়েন। না ভাই সাহেব, আমাদের কাজ আছে। আর তাছাড়া রূপা তো এখন ভালো আছে। ওইদিকে আমার ছোট মেয়ের বিয়ের দিনক্ষণ ঘনিয়ে এসেছে, সামনের সপ্তাহে ওর বিয়ে। আপনাদের সবাইকে কিন্তু যেতে হবে। আপনার মেয়েকে আমাদের বাড়ি থেকে বিয়ে দিয়েন। সৌরভ আমাকে সবটা বলেছে। আর ওই তো রবিন চলে এসেছে। বাবার কথা শুনে রূপার মায়ের চোখে পানি চলে এসেছে। সালেহা, তুই কি ভাবছিস আমরা তোর ঋণ ভুলে যাব? হ্যাঁ আন্টি, আমরা সবাই এটাই চিন্তা করছি। তোমাদের সবাই খুব ভালো। রূপা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই সাদের কাছে চলে আসি। দেখতে দেখতে আরো 5 দিন চলে যায়। আজ রূপার বোনের গায়ে হলুদ। রূপা চলো, তোমাকে নিয়ে হাসপাতালে যাব। তানুষাকে রেখে আমরা দুজনে গেলাম। ডাক্তার রূপার ব্যান্ডেজ খুলে শিলি কেটে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। রূপাকে নিয়ে বাড়িতে আসি। আজকের দিনটাও কেটে গেল। সকালে সবাই সেজেগুজে কমিউনিটি সেন্টারে চলে গেলাম। তানুষা রূপাকে বারবার মামুনি ডাকে, এতে রূপা অনেক খুশি হয়। রূপার বোনের বিয়েটা ঠিকঠাক মতো হয়েছে। আজকে আপনাকে কিছু দিতে মন চাইছে। কি? চোখ বন্ধ করুন। হ্যাঁ করেছি। তখনই রূপা আমার গালে কিস করে। আমি এটা দিতে চোখ বন্ধ করে নিয়েছি। আমি তো ভাবছি অন্য কিছু দেবে। সবই পাবেন, অপেক্ষা করুন। আজ 1 মাস যাবত অফিসে যাই না। আমি অফিসে যাচ্ছি। আজকে তো আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা। ঠিক আছে চলো। রূপাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আজ সব ব্যান্ডেজ খুলে দিয়েছে। রূপার কপালে একটু উপরে ব্যথা পেয়েছে, সেখানে চুলগুলো কেটে ফেলা কিছুটা খারাপ লাগে। রূপা মন খারাপ করে আছে। আমি ওর কিছু চুল সামনে এনে দিয়ে বলি, এভাবে তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ। রূপা আমাকে জড়িয়ে ধরে। ডাক্তার আমাকে বলেছে এভাবে চলতে থাকলে 1 মাসের মধ্যে রূপা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। রূপাকে নিয়ে বাড়িতে আসি। এভাবে রূপাকে আরো 16 দিন সময় দিলাম। এখন রূপা অনেকটা সুস্থ হয়ে গেছে। আজ অনেকদিন পর অফিসে গেছি। সবকিছু কেমন একটা নতুন নতুন লাগছে। তবে আমার ব্যবসা ঠিক আগের মতোই ভালোই চলছে। বাড়িতে এসেছি। রাতে তানুষের সাথে বসে বসে গল্প করতে করতে সময়টা পার করেছি। এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন রাতে ছাদের উপরে হাঁটতেছি, তখনই রূপা গেছে। অন্ধকারে ছাদের উপর কি করছেন? ভালো লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করছি। আমাদের বিয়ে হয়েছে আজ 7 মাসের বেশি সময়। হ্যাঁ, তো এখন কি করব? কিছু করতে হবে এখন, চলেন। বলে রূপা আমার হাত ধরে রুমে নিয়ে আসে। তানুষা কোথায়? ওকে রুমে দেখছি না কেন? তানুষা ঘুমিয়ে গেছে ওর দিদার সাথে, তাই আর ডাক দেইনি। আমি নিয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। তখন রূপা আমাকে পেছন দিকে জড়িয়ে ধরে। আজ রূপাকে একটু অন্যরকমই লাগছে। আমি বুঝতে পারছি রূপার নিঃশ্বাস ঘন ঘন হয়ে বের হচ্ছে। আমার আজ খুব ইচ্ছে করছে আপনার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিতে। তখনই রূপাকে সামনে নিয়ে বলি, ঠোঁটের অনুমতি আছে, তুমি ডুবিয়ে দাও। তখনই রূপা আমার কাঁধের উপর ওর 2টা হাত রাখে, পা দুটি আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু করে। তাও আমার ঠোঁটের কাছে ও ঠোঁটের স্পর্শ এখনো পাইনি। কি হলো? আমি দিয়ে রাখছি, তুমি দিয়ে দাও। তখনই রূপা আমার পায়ের ওপর ওর পা রেখে কিছুটা আঙ্গুলে ভর দিয়ে আমার ঠোঁটে ও ঠোঁট ডুবিয়ে দেয়। রূপার দৃশ্যগুলো সবকিছু নতুন লাগছে। রিপা কখনো আমার সাথে এমনটা করেনি। তার জন্য হয়তো আমি রূপাকে খুব সহজে ভালোবেসে ফেলেছি। রূপাকে জড়িয়ে ধরে আমি ওর সাথে সঙ্গ দিতে লাগলাম। আজ বিয়ের 7 মাস পর রূপাকে কাছে টেনে নিলাম। আমাদের বিয়ের আর ভালোবাসার পূর্ণতা পেল। রূপা অনেক খুশি। সকালে ঘুম থেকে উঠে আমার কালো কপালে ছোট ছোট করে চুমু খাচ্ছে। সবকিছু পেয়েছেন তো? হ্যাঁ। রূপা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দুজনে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি তানুষা কান্না করছে।
বাবাই, তুমি কোথায় ছিলে? আমি ঘুম থেকে উঠেছি। মামনি কোথায়? এই তো পরিমামনি এখানে। তানুষা গিয়ে রূপাকে জড়িয়ে ধরে। মামনি, তোমরা কোথায় ছিলে? তোমার সাথে তো। যাক, আমাদের ভাঙ্গা সংসার আবার জোড়া লেগেছে। কথায় আছে না, নারীর কারণে সংসার ভাঙে, আবার সে নারীর কারণে সংসারে জোড়া লাগে। সত্যি রূপার মতো প্রতিটা মেয়ে যেন তাদের স্বামী সন্তান আর শাশুড়ি শ্বশুর বাড়ির সবার সাথে মিশে থাকতে পারে। রূপা আমাকে আর আমাদের পরিবারের সবাইকে অনেকটা ভালোবাসে। তানুষাকে নিয়ে এখন আর আমার টেনশন করতে হয় না, কারণ তানুষাকে রূপা সবকিছু দেখাশোনা করে। মাঝে মাঝে তানুষা আর রূপা দুজনে আমার সাথে দুষ্টমিতে মেতে ওঠে। যেমন মা, ঠিক তেমনটি হয়েছে মেয়ে। অবশেষে আমাদের সংসারে আরও একটি মেয়ে এসেছে, তবে সেটা আমার আর রূপার মেয়ে নয়, সেটা ভাই আর ভাবির সন্তান। এখন আমাদের সংসারটা আরও সুখে দিন কাটছে। রিপার সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, কিন্তু রিপাকে দেখে মনে হয় না সে সুখে আছে। তবে আমি রূপাকে নিয়ে অনেক সুখে আছি। ভালোবাসা আমাদের দুজনের চোখের মনি। তানুষা খুব মিলেমিশে আছে রূপার সাথে। এখন তানুষা স্কুলে ওর বন্ধুদের বলে, আমার বাবাই আর মামুনি দুজনেই আমাকে নিতে আসে। কোথায় তোমাদের বাবাই মামুনিরা একসাথে নিতে আসে? তানুষা খুশি তো আমরাও অনেক খুশি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আসলে অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবে, আর যে অন্যায় করবে না সে অবশ্যই সুখে থাকবে, সেটা উপরওয়ালাই করে দেবে। তো অবশ্যই কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।